কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আর বাকি যারা আছেন সবাই একটু মিউট করে ফেলেন। আমি রিজওয়ানুল কাছ থেকে একটু জানতে চাই, আপনার কি আসল বিষয় একটু বলেন শুনি। একটু বলেন। ভাই প্রথমত যেটা জানতে চাচ্ছি কিওয়ার্ড সম্পর্কে ভালো মতন ধারণা দিতে চাচ্ছি। যেমন আমরা লিখতেছি কমার্শিয়াল, নন কমার্শিয়াল, এবং এগুলো হলো কিওয়ার্ডের টাইপ। এগুলো কিওয়ার্ডের টাইপের আবার লেন্থ আছে, যেমন বডি, লং টেল, যে ম্যাথ কিওয়ার্ড এরকম। এখন আপনি ওখানে বলছেন 200টা কিওয়ার্ড, এইগুলো যদি আমরা ভাগ করি তার 5টা ভাগ হচ্ছে 40-40টা করে 200টা, না এক লাইনে যদি করি কমার্শিয়াল, নন কমার্শিয়াল এভাবেও 200টা? আচ্ছা, সিঙ্গেল জেনারিক বডি ব্রডনেস এক্সাক্টনেস সবগুলো মিলে মিনিমাম 200টা কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে, এটাই বলা আছে পোস্টে। মিনিমাম 200 কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যদি কেউ এর বেশি রিসার্চ করতে পারে সেটা আরও ভালো। আচ্ছা, এই একটা প্রশ্ন কিন্তু কমেন্ট বক্সে করতে পারতেন। তারপরে আর কোনো জিজ্ঞাসা? আমার একটা জিজ্ঞাসা ছিল। আমি একটু তার কাছ থেকে শুনি, রিজওয়ানুল কাছ থেকে শুনি, আর তার আর কোনো জিজ্ঞাসা আছে কিনা অ্যাসাইনমেন্টের ব্যাপারে। ক্লায়েন্ট যদি আমার থেকে চাই, আমাকে কি কি ভাগে যাবে? যে যদি বলবে শুধু জেনারেল কিওয়ার্ড, না বডি বা অন্য কোনো, সবগুলোই চাইতে পারে? ক্লায়েন্ট তো এত কিছু বুঝবে না ভাই। ক্লায়েন্ট যদি সব বুঝতো তাহলে ক্লায়েন্ট তো নিজেই রিসার্চ করে ফেলতো। ক্লায়েন্ট আপনাকে বলবো যে আমার এই কিওয়ার্ডটা রিসার্চ করে দেন, আপনি যখন তাকে এক্সেল শিটে যখন এই বিষয়গুলো যখন ধরে ধরে দেখাই দিবেন যে হচ্ছে এইটা আপনার বা হেড কিওয়ার্ড, এইটা আপনার ব্রডনেস কিওয়ার্ড, এই শব্দগুলো তো সে বুঝবে যে আচ্ছা কোনটা কমার্শিয়াল কিওয়ার্ড আর কোনটা নন কমার্শিয়াল কিওয়ার্ড। আর যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে তার শুধুমাত্র কমার্শিয়াল কিওয়ার্ডই লাগবে, তখন আপনাকে শুধুমাত্র কমার্শিয়াল কিওয়ার্ড দিতে হবে। কার কাছ থেকে নয়েজ আসছে প্লিজ একটু আনমিউট মিউট করে রাখতে হবে। বুঝতে পারছি ভাই, আগামীকালকে জমা দিয়ে দেবো। আমি মিউট করে দিলাম ভাই, সবাইকে মিউট করে দিলাম। আর যার প্রশ্ন আছে তিনি একটু হ্যান্ড রেজ করুন প্লিজ, একটু হ্যান্ড রেজ করবেন। নাহিন আলম, জি প্রশ্ন করেন ভাই। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার যে ক্রোম ব্রাউজারে আমি এক্সটেনশন অ্যাড করছি মজ, মজ থেকে যেটা দিয়ে দেখায় ডিএ, তো ডিএ এটার সাথে 40/100 এরকম দেখানোর পরে একটা পার্সেন্টেজ দেখায়, এই পার্সেন্টেজটা কিসে সেটা তো বুঝলাম না। আর তার পাশে থাকে যে রেফার ডম, এই রেফার ডোমেনটা মানে কি সেটা বুঝি নেই, আর রেফার লিঙ্ক এটাও শুনি নেই। আচ্ছা, আপনি কি ডিএপি বের করতে পেরেছেন কিনা এটা বলেন, ডিএ বা পিএ বের করতে পারেন কিনা? ডিএ ডিএ বের করতে পেরেছি কিন্তু পি বের করতে পারিনি, কারণ আমার মজ যে এক্সটেনশন অ্যাড করতে শুধু ডিএটা আসে। আমি স্ক্রিনশট শেয়ার করতে পারি যদি দেখতে চান আপনি। আচ্ছা, শুধু ডিএ আসে আর পিএ আসে না, তাই তো? না, পি আসে না, পি এর পরিবর্তে যে জায়গায় আসে যে রেফার ডোমেন আসে আর হচ্ছে রেফার লিঙ্ক আসে, সাথে একটা স্প্যাম স্কোর আসে, এবং ডি এর সাথে একটা পার্সেন্টেজ আছে। ডিএর সাথে পার্সেন্টেজ আসে? জি, সবগুলোতে আসে না, দুইটাতে আসে। এই এরকম কিছু আসে না, এই যে ডিএ তারপরে পি এরকম কিছু? আচ্ছা, আপনার কি মজবারে কি লগ ইন করা থাকে সব সময়, নাকি লগ আউট করা ছিল, কোনটা বলবেন? এই মজবারে কিন্তু লগ ইন করতে হবে ভাই, লগ ইন না করলে কিন্তু আপনার এই অপশনগুলো কিন্তু ফুলফিল কিন্তু পাবেন না আপনি। যদি কোনো প্রবলেম মনে হয় তখন একবার লগ আউট করতে হবে, একবার লগ আউট করে একবার হচ্ছে আবার লগ ইন করতে হবে। এই যে লগ ইন করার জন্য সেটিং অপশনে ক্লিক করে এই দেখেন নিচে লেখা আছে, এইখানে লেখা থাকে লগ আউট, এখানে লগ আউটে লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে আপনার কাছে যে এই ওয়েবসাইটটা চলে আসবে, আসলে সেখানে আপনি দেখবেন যে লগ ইন লেখা আছে। আমি এইমাত্র যেটা করলাম আর কি, লগ ইন করে নিলে কিন্তু আপনার এই মজবারটা রিস্টার্ট হয়ে যায় আর কি। অনেক সময় হতে পারে যে আপনার পিসির ইন্টারনেটের কারণে অথবা আপনার কম্পিউটারের কনফিগারেশনের কারণে
অনেক সময় এইরকম টুকটাক বিষয়গুলো প্রবলেম হয় আর কি। পার্সেন্ট বলতে কোনটা, এইটা। তারপরে হচ্ছে রেফার ডোমেনে যে এটা, রেফারেল লিঙ্ক হচ্ছে এইটা, স্প্যাম স্কোর হচ্ছে এইরকম। আর ডিএপিএ থাকে, প্রথমে থাকে পিএ, পরে আসে এখানে ডিএ। দেখেন প্রথমে প্রত্যেকটাতে পিএ থাকার কথা, আর পরে ডিএ থাকার কথা, ঠিক আছে। আর আপনার যে প্রবলেমগুলো যখন কেউ ফেস করছেন, এই প্রবলেমগুলো স্ক্রিনশট নিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ভাই। যে এই গ্রুপটা যে আপনাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, এই গ্রুপটা কি শুধু আমি পোস্ট করব? এই গ্রুপটাতে আপনারা কে কোন প্রবলেমে পড়ছেন সেইগুলো তো আপনার স্ক্রিনশট দিবেন, কারণ এইখানে আপনি যে সমস্যায় পড়েছেন হয়তো বা দেখা যায় যে ওই সমস্যার সলিউশন আমি ছাড়াও আরও কেউ দিতে পারে খুব সহজেই, তাই না? এই জন্য যেটা করবেন, কোনো সমস্যায় পড়লে আগে এই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আর আপনি হচ্ছে যেটা বোঝেন নাই, কি বোঝেন নাই যেন বললেন? হ্যালো। রেফার ডোমেন এবং রেফার যে লিংক আচ্ছা, এবং রেফার স্প্যাম ডোমেইন, করে রাখছে। স্প্যাম স্কোর তো হচ্ছে এটা এমন একটা বিষয় যে গুগল তাদেরকে খুব ভালো মনে করেছে আর কি। মানে তাদের এই ওয়েবসাইটে যে অন্য কোনো স্প্যামিং কোনো কিছু নাই, স্প্যামিং কোনো কিছু বলতে ইলিগাল কোনো কিছু নাই আর কি। অনেক সময় আমি একটা টাস্ক দিয়েছিলাম আপনাদেরকে যে এসিও 3 ধরনের হয়, হোয়াইট হ্যাট এসিও, গ্রে হ্যাট এসিও এবং ব্ল্যাক হ্যাট এসিও। তো এই ব্ল্যাক হ্যাট এসিওটা অনেক সময় এই যে স্প্যামিং করে, মানে গুগলের চোখে ধুলো দেয় আর কি, এইরকম বিষয়। তো তাদের স্প্যামিং করে মাত্র কত 1%, মানে দু একটা হয়তো বা আনইথিক্যাল লিঙ্ক আছে, সেটা হয়তো বা দেখা যাচ্ছে তাদের অজান্তে চলে এসেছে। তো এটা মাত্র কত পার্সেন্ট, 1%, ডাজন্ট ফেয়ার। হ্যাঁ, যখন স্প্যামিং কোড যখন বাড়ে তখন কিন্তু একটা ভয়ের বিষয় থাকে, যে যেমন এটা দেখেন, এই ওয়েবসাইটটা কিন্তু মোটামুটি 9% আছে এদের স্প্যামিং কোড। এই যে কত হয়েছে এখানে, এটা কিন্তু আবার উইকিপিডিয়াতে দিছে। তাহলে চিন্তা করেন তো যে উইকিপিডিয়ার মধ্যে এইরকম স্প্যামিং কোড কেন আসলো, এত বড় একটা ওয়েবসাইট? এইগুলো অনেক কারণ থাকে, ঠিক আছে। শুধু যে উইকিপিডিয়াতে যে সমস্ত লেখাগুলো যাচ্ছে সেগুলোর স্কোর হয় তা না। অনেকেই যদি উইকিপিডিয়ার লিঙ্ক যদি অন্য কোনোভাবে যদি ব্যবহার করে ইলিগালভাবে, ওইটার ক্ষেত্রেও কিছুটা ইফেক্ট উইকিপিডিয়াতে এসে পড়বে। যেমন আপনার ওয়েবসাইটটা ভালো, কিন্তু আপনার এই ভালো ওয়েবসাইটটাকে নিয়ে আমি যদি একটা বাজে ওয়েবসাইটের সাথে যদি লিঙ্ক করানোর চেষ্টা করি বারবার, তাহলে কি হবে, ওইখান থেকে কিছু ইফেক্ট আপনার ওয়েবসাইটে এসে পড়বে। তো যেই ওয়েবসাইটগুলোর স্প্যামিং করতেছেন খুবই কম, যেমন এই একটা ওয়েবসাইট, এদের কিন্তু স্প্যামিং কোড কত বেশি। কেন বেশি বলেন তো? অ্যাফিলিয়েট সেলস করার জন্য। এই দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু কাদের, এটা হচ্ছে Amazon.com-এর। তাহলে এত বড় একটা ওয়েবসাইট তাদের হচ্ছে স্প্যামিং কোড কেন এত হলো, 28 কেন হলো? এটা কয়েকটা কারণে হতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য অসংখ্য মানুষজন অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো সেল করার জন্য তারা বিভিন্ন আজে বাজে ওয়েবসাইট বিভিন্ন জায়গায় হরহামেশা তারা পোস্ট করতে থাকে, যার কারণে ওই লিঙ্কগুলোকে গুগল মনে করে এটা স্প্যামিং হচ্ছে, যার কারণে সেখান থেকে কিছু ক্ষতিকর প্রভাব এদের ওয়েবসাইটেও পড়ে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। স্যার যদি আমি একদম বিভিন্ন যে শর্ট লিঙ্ক শর্টনার আছে যে বিটলি বা কাটলি, যদি কোনো লিঙ্ক আমি এভাবে শর্ট করে ইউজ করি সেক্ষেত্রে কি স্প্যামিং স্কোর আসতে পারে? শর্ট লিঙ্ক করলেই যে হচ্ছে স্প্যাম হবে না এমন কিন্তু কোথাও লেখা নাই। অ্যাকচুয়ালি লিঙ্ক শর্টেনের কারণে কিন্তু স্প্যাম বা আনস্প্যাম এমন কোনো বিষয় ঘটে না। স্প্যাম হয় তখনই যে আপনি যখন গুগলের চোখে কিছু কিছু ধুলো দিচ্ছেন, যেই লিগ্যাল ওয়েটাকে আপনি ইলিগাল করছেন, যেগুলো গুগল নিষেধ করেছে সেগুলো আপনি করছেন, সেটা বড় লিঙ্ক দিয়ে হোক বা শর্ট লিঙ্ক দিয়েই হোক, যেগুলো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসকে ভায়োলেট করে, ওই বিষয়গুলো যদি আপনি করার চেষ্টা করেন তখনই কিন্তু আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো স্প্যামিং করা হচ্ছে, ঠিক আছে। এই বিষয়টাকে আপনার বুঝতে হবে। আচ্ছা, আর যেই বিষয়টা হচ্ছে আপনি বললেন যে রেফার ডোমেইন, আচ্ছা রেফার ডোমেইন সম্পর্কে আজকে আমি একটা স্লাইড রেখেছি। আজকে খুব বেশি হয়তো বা ক্লাস হবে না, কয়েকটা বিষয় শিখি আমরা মোটামুটি আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিব আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু হ্যান্ড রেজ করেন।
শিপুল বর্মন। অ্যাসাইনমেন্ট রিলেটেড, এই যে স্যার শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি ভাই। আপনার ক্লায়েন্টের জন্য কোন কিওয়ার্ডটা রিসার্চ করব, ঠিক আছে, এটা স্যার ক্লিয়ারলি প্রপারলি স্যার বুঝতে পারি নাই। আমরা তো কিওয়ার্ড রিসার্চ করেছি, কিন্তু উলটপালট হয়ে গেছে বিষয়টা। আপনি যদি একটু ডেমো দিয়ে দেখাই দিতেন আর কি, আচ্ছা, অ্যাক্সেস যদি একটু দেখাই দিতেন, তাহলে স্যার সবার জন্য আশা করি ভালো হতো। আপনি কি এই পোস্টটা কি বুঝেছেন, বা এই সিঙ্গেল নিশ বা হচ্ছে জেনেরিক কিওয়ার্ড, এইগুলো তো এই রাখছি, এই সবগুলো কি বুঝেছেন কিওয়ার্ড আপনি? রিসার্চ করতে জি জি, এখন ওইগুলা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই তখন তো যে বডি কিওয়ার্ড, ডট ম্যাচ কিওয়ার্ড, অনেকগুলো শুধু শুধু তো একটা কিওয়ার্ড আসে এক টাইপের আর কি, তখন তো স্যার একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, এক টাইপের এখন কিওয়ার্ড, আপনি যদি একটু আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। এক টাইপের কিওয়ার্ড আসার কারণ হচ্ছে আপনি সার্চ করছেন একইভাবে, ঠিক আছে। এক টাইপের কিওয়ার্ড যদি আপনি না চান, আপনাকে তো সার্চের টার্মসগুলো তো চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। এই সাইটটাকে আপনারা খুব মনোযোগ দিয়ে ফলো করেছিলেন যখন আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করেছিলেন? এই যে হোয়াট ইজ যে দেওয়া আছে, আবার হাউ টু দেওয়া আছে, বেস্ট, তারপর রিভিউ, প্রাইস, টাইম, তারপরে হচ্ছে এই যে এখানে আবার আছে হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড কতটুকু হইতে পারে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কতটুকু হইতে পারে, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ বলতে যে লং টেলের লম্বা কিওয়ার্ডগুলো। এই দুটা স্লাইড কি আপনারা খেয়াল করেছিলেন কিওয়ার্ড রিসার্চ করার সময়? ইয়েস স্যার, তারপরেও স্যার অনেক ঝামেলা হয়, আপনি একটু বুঝা দিলে ক্লিয়ারলি বুঝতে পারতাম আর কি। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করেছেন আর কি? মেহেরুন যাবে, স্যার জি বলুন। ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ড সার্চিং মানে ছাড়া আমরা অন্য তো ব্যবসা করতে পারি। হ্যাঁ পারি। হ্যালো, স্যার কথাটা শুনিনি। জি হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কিওয়ার্ড সার্চিংই করতে হবে যদি এই ডিজিটাল মার্কেটিং এ নিজের মানে কি বলে ফিউচার ডেভেলপ করতে চাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ ছাড়া মার্কেটিং করা সম্ভব হবে কিনা, বা এটা করলে কি এমন বেনিফিট আপনি পাবেন, এইরকম একটা কোশ্চেন আপনার, তাই না? না না স্যার, বেনিফিটেড না, বেনিফিট আমি বুঝছি স্যার। ধরেন মানে এটারে সাইড করে মানে এই বিজনেসে আমার কিওয়ার্ড সার্চিংটাই কি ইম্পর্টেন্ট, এটা আসলে জানতে চাচ্ছি। আচ্ছা, তো এটার এক নাম্বার উত্তর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যেহেতু আপনি করছেন, আপনি যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই যদি ব্যবসা করেন, তবে কিওয়ার্ড রিসার্চটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য নয়, যদি আপনি নিজে বিজনেসটা করেন। আর কিওয়ার্ড রিসার্চ তখন মানুষজন করবে যখন তারা সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে যখন তারা তাদের ব্যবসাটাকে যখন প্রসার করবে। যেমন সেটা হতে পারে গুগলের মধ্যে, যাদের ওয়েবসাইট আছে ব্যবসার জন্য, তাদের ওয়েবসাইটটা তো মানুষকে জানাতে হবে, তাই না? আপনার যেমন একটা ফেসবুকের পেজ থাকে, এই পেজের কথা তো মানুষকে আপনি জানান। এখন মানুষকে কীভাবে আপনি জানান? টাকা খরচ করে জানাতে পারেন, তারপরে হচ্ছে সবার ইনবক্সে গিয়ে আপনি বলে আসতে পারেন যে এটা আমার ফেসবুক পেজ, এখানে একটা লাইক করে দেন, বা আমার এই পেজ থেকে একটা কিছু কিনেন। তো হতে পারে ওই মানুষটা আপনার ওই পেজের প্রতি ইন্টারেস্টেড নাও হইতে পারে। আপনি টাকা খরচ করছেন বুস্টিং করার জন্য, আপনি হাজার হাজার টাকা আপনি খরচ করেছেন বুস্ট করার জন্য। দেখা গেল আপনি যাদেরকে টার্গেট করেছেন, ঠিক আছে 25 থেকে 30 বছর বা 20 থেকে 30 বছর, সবাই কিন্তু আপনার ওই প্রোডাক্টের কাস্টমার নয়। তাহলে আপনার কিন্তু অরিজিনালি কয়েকজনকে আপনি ক্যাচ করতে পারছেন। দেখা গেল আপনার ফেসবুকে পেইড ক্যাম্পেইন করে বা গুগলে হচ্ছে আপনার টাকা দিয়ে বুস্টিং করে কিছু কিছু কাস্টমার আপনি পেলেন। কিন্তু আপনি যদি সারাটা জীবন যদি শুধু এই বুস্টিংই করে যান, আপনার ব্যবসায় কিন্তু আসলে খুব বেশি একটা গ্রো করতে পারবে না। কারণ মানুষজন, আপনি যখন আপনার কোনো ব্যবসা স্টার্ট আপ দিয়েছেন বা যখন ব্যবসা করছেন, আপনার কোম্পানি যখন গ্রো হচ্ছে, ইভেন আপনি একটা ক্লায়েন্টের বিষয় চিন্তা করেন। আর যারা ফ্রিল্যান্সিং করবে, তারা যে কাজগুলো করে, তারা কারা অ্যাকচুয়ালি, তারা কাদের কাজ করছে? তারা নিশ্চয়ই কোনো ব্যবসায়ী, হয় কারো ই কমার্স ওয়েবসাইট আছে,
বা অন্য কোনো বিজনেস ওয়েবসাইট আছে, বা কেউ দেখা গেল যে ডাক্তার, সেই ডাক্তারেরও হতে পারে তার মার্কেটিং করানো। সে করছে কি, টুকটাক মাঝে মধ্যেই সে গুগলে অ্যাড দিচ্ছে অথবা ইউটিউবে অ্যাড দিচ্ছে, দেখা গেলো সে ফেসবুকেও অ্যাড দিচ্ছে। তো তার তো একটা লং টার্ম টিকে থাকতে হবে, এই জন্য সে করে কি, তার যেই বিজনেস, ওই বিজনেস রিলেটেড যেই কিওয়ার্ডগুলো মানুষজন সার্চ করে, অ্যাকচুয়ালি যারা সার্চ করে তারাই কি অরিজিনাল কাস্টমার, যারা সার্চ করে না তারা কি অরিজিনাল কাস্টমার হতেও পারে, নাও পারে। তাহলে সার্চ করার মাধ্যমে যদি আপনার ওয়েবসাইটটা যদি কেউ খুঁজে পায় গুগলে এসে, এবং আপনার ওয়েবসাইটে যদি কেউ প্রবেশ করে যদি তার যে চাহিদাটা যদি পূরণ হয় ওই ওয়েবসাইট থেকে, দেখা গেল আপনি কিন্তু 20 জনে সার্চ করলে যদি 10 জন যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, 8 জনই বা 5 জন পারচেস করবে প্রোডাক্ট, বা আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু হাসিল হবে। আর যদি বুস্টিং করেছেন, 100 জনের কাছে আপনার বুস্টটা চলে গেছে, ওইখান থেকে 5 জন হচ্ছে আপনার কাছে পারচেস করবে কিনা সেটা কিন্তু গ্যারান্টি নাই। কারণটা কি, ওই বুস্টিংয়ের মধ্যে হতে পারে সে আপনার যেমন ধরুন আপনার রেসিপি নিয়ে কাজ করছেন, ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সে হয়তো একটা ফুড পেজে লাইক দিয়ে রাখছে, বাট আপনার ফুডে সে ইন্টারেস্টেড না। তার কাছে কিন্তু আপনি জোর করে পাঠিয়ে দিলেন, ফেসবুকে টাকা দিলেন, ফেসবুক পাঠিয়ে দিলেন, কিন্তু ওই ব্যক্তিটাই পারচেস করবে তখন যখন সে ওয়েবসাইটে সার্চ করে এসে আপনার একটা ওয়েবসাইট সে ঢুকবে। তো যার কারণে ব্যবসাকে লং টার্ম টিকে রাখতে হলে এসইওটা খুবই জরুরি। এবং এই ক্ষেত্রে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ না করেন, যদি আপনার ওয়েবসাইটে যদি ভ্যালুয়েবল কন্টেন্ট না থাকে, কিওয়ার্ড রিসার্চটা কেন করে, শুধু ব্যবসার জন্য না। কেউ অনেকেই আছে এখানে যারা ব্লগিং করবে, অনেকেই আছেন হয়তো বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। তো তারা যদি ব্লগিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তাদের জন্য এটা 100% কাজে লাগবে। কারণ কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া সে ব্লগ লিখতে পারবে না, লিখতে পারলেও ওটা কোনো কাজে দিবে না। তারপরে সে যদি কোনো সিপিসি না জানে, কেডিএসডি যদি এই সমস্ত বিষয়গুলো যদি না জানে, কিওয়ার্ডের ধরন যদি সে না জানে, তাহলে শুধু কন্টেন্টগুলো লিখেই যাবে ঠিকই, কিন্তু আসলে গুগলের কাছে এটা ভ্যালুয়েবল কিছু মনে হবে না। কারণ গুগল যেই বিষয়গুলো চায়, এই বিষয়গুলো যদি তার কন্টেন্টের মধ্যে না থাকে, যেমন সেটা টাইটেল চায়, ভালো টাইটেল চায়, তারপরে কিছু ব্যাকলিঙ্ক চায়, তারপরে সে কিছু ল্যাটিন সিমান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড চায়, তারপরে সে কিছু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড চায়, এইগুলো যদি তার কন্টেন্টের মধ্যে যদি না থাকে, তাহলে ওই ব্যবসার ক্ষেত্রেও কোনো কাজে আসবে না, ব্লগিংয়ের ক্ষেত্রেও কোনো কাজে আসবে না, এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। যার কারণে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এসইওর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট। অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ এটা হচ্ছে এসইওর পার্ট, আর এসইওর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝলাম। এটা কম্বলকে আমি ছাড়তে চাইলেও কম্বল আমাকে ছাড়ছে না, রাইট। এই হলো কথা স্যার। থ্যাংক ইউ স্যার, করবো, আচ্ছা। কষ্ট করে হলেও করবো। আচ্ছা, এইখানে একজন প্রশ্ন করেছেন যে স্যার আমি তো নতুন, অনেক কিছু বুঝি না, তাই আজ অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই, 200 কিওয়ার্ড অনেক কষ্টকর, এইভাবে যদি না পারি তাহলে তো হতাশ হয়ে পড়ব। আপনি যদি সব অ্যাসাইনমেন্টের একটা এক্সাম করে দেন, তাইলে আমরা কাজ করতে সহজ হবে, সহজ বোধ করব। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে যে নিজের মধ্যে আগে ক্রিয়েটিভিটিটা নিয়ে আসতে হবে। আজকে আমি কিছু বিষয় দেখাবো, আজকে আপনাদের জন্য কিছু স্লাইড আমার কাছে আছে রেডি করে, আমি এটা ক্লাসের আগেই তৈরি করে ফেলেছি, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চে কোন কোন বিষয়গুলো আপনার মাস্ট থাকতেই হবে। প্রথমত যে এই পোস্ট যেহেতু আমি করেছি, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল নিশ বলতে আপনার একটা টপিক বাছাই করতে হবে, সেটা হতে পারে আপনার পছন্দ মতো। আমি যদি একটা এক্সেল শিটে প্লে করি বিষয়টা, ধরলাম এইটা আপনাদের হচ্ছে এক্সেল শিট, ইস্যুর কিওয়ার্ড রিসার্চের এক্সেল শিট। আচ্ছা, মনে করুন এখানে আপনার একটা টপিক হচ্ছে যে কি দেওয়া যায় বলেন তো, পাম্পকিন রেসিপি দিই, রেসিপি বানানো কি হলো। আচ্ছা, ধরলাম আপনার হচ্ছে টপিকটা হচ্ছে এইরকমের যে পাম্পকিন রেসিপি। পাম্পকিন তো বোঝেন সবাই, পাম্পকিন বোঝেন তো। আচ্ছা, বিউটি কেয়ার লিখেছে একজন। আচ্ছা, ধরলাম হচ্ছে
আপনারটা বিউটি কেয়ার মনে করলাম, এইখানে আমরা আরেকটা বিষয় দিই, বিউটি কেয়ার লিখে ফেললাম। তো আপনাদের যে টপিক আর কি, আপনার ক্লায়েন্ট যদি কোনো কাজ দেয় সেই ক্লায়েন্টের টপিক অনুযায়ী এখানে লিখে ফেলতে হবে, ঠিক আছে, যে টপিকটা কি। দেন লিখলেন, লিখে এটা একটু বোল্ড করে নিলেন। আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি বলা আছে এখানে পোস্টের মধ্যে, যে জেনেরিক কিওয়ার্ড, তারপরে বডি বা হেড কিওয়ার্ড, ব্রড মেস কিওয়ার্ড। আপনি চাইলে এইগুলোর কলাম করতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন জেনেরিক কিওয়ার্ড, এটা একটা কলাম তৈরি করেন, যে সরি লিখে ফেলি আমি, জেনেরিক কিওয়ার্ড লিখে ফেললাম। এক একজন এক একভাবে এটা আসলে প্রেজেন্ট করে, ঠিক আছে। তো যার কাছে যেটা সহজ মনে হয়, আর ক্লায়েন্ট যে সবসময় সব কিছু চায় তাও না। আপনি আপনার ফাইবারে প্যাকেজে যদি যে কটা বিষয় ইনক্লুড করবেন, দেখা গেল যে আপনার একটা বেসিক প্যাকেজ আছে, সেই বেসিক প্যাকেজে আপনি শুধু কিওয়ার্ড দিচ্ছেন আর সার্চ ভলিউম দিচ্ছেন, এবং হয়তো বা আপনি দেখা গেল যে 100টা কিওয়ার্ডে সার্চ ভলিউম দিচ্ছেন অথবা 200টা কিওয়ার্ডে সার্চ ভলিউম দিচ্ছেন, এইরকম বিষয়টা। আপনি যখন কাজ করবেন আপনার প্যাকেজের উপরে ডিপেন্ড করবে যে আপনার এখানে কি কি লাগবে। তারপরে কি আছে, বডি বা হেড কিওয়ার্ড, তারপরে এক্সিট ম্যাচ কিওয়ার্ড। আমি এতগুলো আসলে বডি কিওয়ার্ড সবগুলো দিয়ে কলাম বানাই দিচ্ছি আমি, দেখেন, হ্যাঁ, সবগুলো দিয়ে কলাম বানাই দিচ্ছি। একটু বড় বড় করে নেবেন যাতে চোখে পড়ে আর কি। তারপরে কি আছে, এক্সিট ম্যাচ কিওয়ার্ড, আমি এইটাকে জাস্ট কপি করে ফেলি। আচ্ছা, আপনারা এইভাবে কলামটা না করে কলামটা অন্যভাবে করতে পারেন, সেটা হচ্ছে এইটাতে লিখতে পারেন যে কিওয়ার্ড, তারপর লিখতে পারেন সার্চ ভলিউম, সার্চ ভলিউম, দেন লিখতে পারেন সিপিসি। আরও কি কি আছে, আরও আছে হচ্ছে কেডিএসডি আছে, কিছু কিছু বিষয় কেডি অথবা এইচডি লিখে ফেলেন। আচ্ছা, এখানে লেখেন এইচডি। এইভাবে এই অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো ইনক্লুড করা আছে এইগুলোকে আপনার প্রথমে কলাম আকারে সাজিয়ে নেবেন, ঠিক আছে। কি কি সাজিয়ে নেবেন, যে কিওয়ার্ড, তারপরে হচ্ছে সার্চ ভলিউম, সিপিসি, কেডি, এসডি, ডিএপিএ করতে পারেন। হ্যাঁ, আপনার ডিএপিএ নিতে পারেন, যে ডিএ এবং পিএ নিতে পারেন। এখানে লিখলাম ডিএ, এখানে দেখেন পিএ, আর এখানে আপনি দেখতে পারেন যে হচ্ছে টপ র্যাঙ্কড ওয়েবসাইট ইন গুগল ধরলাম, আপনি লিখে ফেলেছেন এটা। এখন এইখানের কিওয়ার্ডটা আপনি ধরলাম যে আপনি কয়েক ধরনের কিওয়ার্ড আপনি সার্চ করবেন, তার মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে জেনেরিক কিওয়ার্ডটা থাকবে। তো জেনেরিক কিওয়ার্ডটা কীরকম, জেনেরিক কিওয়ার্ড হচ্ছে আপনার যে আসল যে টপিকটা। আমরা যদি সার্চ করি, এখানে আমরা আমাদের গুগলে গিয়ে সার্চ করলাম, এখানে যে পাম্পকিন লিখে সার্চ করি আগে, পাম্পকিন, আচ্ছা চলে আসছে, জাস্ট পাম্পকিন লিখে সার্চ করি। আমি শুধুমাত্র গুগল থেকে দেখাই দিলাম, আপনারা বাকি যে টুলসগুলো শিখেছেন সেগুলো থেকে আপনারা নিন। দেখেন পাম্পকিন লিখে আমি সার্চ করলাম, তো এই পাম্পকিন হচ্ছে আমাদের জেনেরিক কিওয়ার্ড, এবং পাম্পকিন রেসিপিস হচ্ছে আমাদের জেনেরিক কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে পাম্পকিন প্ল্যান্ট, পাম্পকিন ফ্যামিলি, আরও যে বিষয়গুলো আছে, যে দুইটা শব্দ বা একটা শব্দ নিয়ে যতগুলো কিওয়ার্ড থাকবে, দুইটা শব্দ একটা শব্দ যার মধ্যে পাম্পকিন শব্দটা আছে, যে পাম্পকিন রেসিপি, তার মানে ক্লায়েন্টের হচ্ছে কিওয়ার্ড কোনটা, পাম্পকিন রেসিপি অথবা বিউটি কেয়ার।
তাই না? আপনার যদি বিউটি কেয়ার যদি হয়, তাহলে বিউটি কেয়ার দিয়ে একটা বা দুটো শব্দ যেগুলো আছে সেগুলো কি আপনার জেনেরিক কিওয়ার্ড। তো ধরলাম আমি একটু গুগল থেকে জাস্ট কপি করে নিলাম। আচ্ছা, আমি আগে কপিটা করে ফেলি, এখান থেকে কপি করার পরে আমি দেখাচ্ছি। এইখানে লেখেন যে জেনেরিক কিওয়ার্ড, জাস্ট একটা রো নেন, রো নিয়ে মার্কস করে লিখে দেন জেনেরিক কিওয়ার্ড। অথবা আপনি চাইলে এটা এক পাশেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক আছে। এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম যাতে বোঝা যায়। আচ্ছা, এইবার পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আমি একটু জুম করে ফেলি, একটু জুম করে নিই যাতে দেখতে সুবিধা হয় আর কি। দেখেন, আচ্ছা, যেহেতু এগুলো গুগল থেকে তো কপি করা হয়েছে, এই জন্য এগুলোতে আপনাদের লিঙ্কটা যুক্ত হয়ে আছে আর কি। তো লিঙ্ক যুক্ত বাদ দেওয়ার জন্য রিমুভ হাইপার লিঙ্ক। হ্যাঁ, যারা এক্সেলের কাজগুলো মোটামুটি পারেন তারা কিন্তু এখন দেখেন এইটা কিন্তু আমার জেনেরিক কিওয়ার্ড নয়, ডিলিট দিলাম, রো ডিলিট। আপনাকে কিন্তু এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার পরে ম্যানুয়ালি সাজাতে হবে, ম্যানুয়ালি অনেকগুলো সাজাতে হবে। তারপরে দেখেন পাম্পকিন প্ল্যান্ট, পাম্পকিন বেনিফিট, পাম্পকিন মিনিং। হ্যাঁ, এটা হতে পারে জেনেরিক কিওয়ার্ড আপনার, বা যে সরি পাম্পকিন রেসিপিস। প্রথমে থাকবে কি পাম্পকিন, প্রথমে একটা কিওয়ার্ড হবে আপনার পাম্পকিন কিওয়ার্ড, যেটা আপনার কি অ্যাকচুয়াল জেনেরিক কিওয়ার্ড। তারপরে কি আসবে পাম্পকিন রেসিপি, যেটা আমাদের হচ্ছে এই যে মূল টপিক, যেটা যে পাম্পকিন রেসিপি লেখা আছে। তারপরে পাম্পকিন প্ল্যান্ট হইতে পারে আপনার জেনেরিক কিওয়ার্ড হইতে পারে এটা। আচ্ছা, এইগুলো কিন্তু আবার হচ্ছে মিল রাখতে হবে, যেমন 22K, 12K, তারপরে এই যে 2988, 720, এগুলো কিন্তু সার্চ ভলিউমের, ঠিক আছে। এই সার্চ ভলিউমগুলোকে আপনি বাম পাশে বা মাঝখানে অ্যালাইনমেন্ট করবেন। আচ্ছা, সিপিসি কোনটা? এগুলো হচ্ছে সিপিসির বিষয়, এইগুলোকে আপনি সাইজ করেন। দেখেন বাকিগুলো সিপিসি আপনি পান নাই। আপনি যদি গুগল কিওয়ার্ড প্যাটার্নটা যদি ইউজ করা জানেন, আমি যতটুকু দেখিয়েছি 500 থেকে 700টা কিওয়ার্ড পাবেন, যেগুলোর সার্চ ভলিউম আছে, সিপিসি আছে, ঠিক আছে। আচ্ছা, আমি ধরলাম যে এই কয়েকটাই হচ্ছে। আচ্ছা, এটাও কিন্তু জেনেরিক কিওয়ার্ড নয়, কারণ এটা অনেক বড় একটা বিষয়। যেগুলো দুইটা বা একটা শব্দ দিয়ে আছে রেসিপি সংক্রান্ত, এগুলো হবে আপনার জেনেরিক কিওয়ার্ড। জেনেরিক কিওয়ার্ড খুব বেশি হবে তাও না। আচ্ছা, তারপরে আসেন গুগলে এসে আপনারা যখন কিওয়ার্ড যখন রিসার্চ করেন, এই যেমন ধরেন বেনিফিটস অফ পাম্পকিন সিডস, তারপরে আমি যেহেতু সার্চ ইয়েতে আপনাদেরকে দেখিয়েছি, আমি যে সার্চ করার সময় বিভিন্ন টেকনিক শিখিয়েছিলাম, যে সামনে একটা স্পেস দিবেন, আবার পরে একটা স্পেস দিবেন। পাম্পকিন পাই, তারপরে হচ্ছে পাম্পকিন ইন হিন্দি, পাম্পকিন নিউট্রিশন, পাম্পকিন স্পাইস লেট, পাম্পকিন প্যাচ, পাম্পকিন কেক। এই যে পাম্পকিন কেক, পাম্পকিন ড্রয়িং, এই বিষয়গুলো কি? এইগুলো কিন্তু আপনার জেনেরিক কিওয়ার্ড নয়, খেয়াল করতে হবে, কারণ মূল কিওয়ার্ড হচ্ছে পাম্পকিন রেসিপিস। বাকি যেগুলো আসতেছে সেগুলো কি? এইগুলো আপনার হইতে পারে রিলেটেড কিওয়ার্ড। আপনি যদি এইখানে যদি আরেকটা টপিকে লিখে রাখেন যে হচ্ছে রিলেটেড কিওয়ার্ড লিখে দিলেন, রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, এটা কিন্তু আপনাকে সময় নিয়ে করতে হবে ভাই, ঠিক আছে, প্রচুর সময় নিয়ে করতে হবে। আর দু একবার যখন আপনার এটা বুঝে যাবেন আপনি যে আসলে কোনগুলা কোন ধরনের কিওয়ার্ড, এই বিষয়টা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু বাকি সময়গুলোতে আপনার আর এত বেশি কিন্তু কষ্ট করা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, দিলাম রিলেটেড কিওয়ার্ড। কি দিলাম রিলেটেড কিওয়ার্ডে? কি কি আছে? পাম্পকিন শিটস আছে, জাস্ট কপি করলাম না আমি, পাম্পকিন শিটস। তারপরে কি আছে? পাম্পকিন ড্রয়িং মেবি দেখলাম। যদি আপনার টুলস ইউজ করেন, ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, তারপরে উবার সাজেস্ট আছে, তারপরে কিওয়ার্ড এভরিওয়্যার আছে, আরও আজকে আমি আরও একটা টুলস দেখাচ্ছি। আমরা ওই টুলস থেকেও কিছু নিয়ে আসি। দি হট এই নামে সার্চ করলাম আমি, সার্চ করার পরে একটা টুলস দেখেন। আচ্ছা, এটা হচ্ছে কিওয়ার্ডে মোটামুটি ও আপনাকে 100টার মতো কিওয়ার্ড দিবে, ঠিক আছে, ফ্রিতে।
কিওয়ার্ড টুলে গেলাম, কিওয়ার্ড টুলে গেলে এইরকম আপনাকে একটা অপশন দিবে। আমি হচ্ছে লিখলাম, এখানে লিখলাম পাম্পকিন, দেখি কি আসে। পাম্পকিন লিখে সার্চ করলাম। আচ্ছা, সাইন ইন লিঙ্কিং করতে বলতেছে, তো সাইন ইনটা করে ফেলি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু নয়েজ দিবেন প্লিজ চ্যাট বক্সে। স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? আচ্ছা, দেখেন এইখানে মোটামুটি 100টার মতো কিওয়ার্ড আছে। আমি এক্সপোর্ট টু সিএসভি করে নিলাম, যেহেতু সার্চ করে অনেক সময় লাগবে আমার। এক্সপোর্ট টু সিএসভি করলাম, ডাউনলোড হবে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইল, যেটা পাম্পকিন নিয়ে যেটা আমি ডাউনলোড করলাম। আচ্ছা, এইখানে তারা কী কী দিচ্ছে একটু চেক করে আসি। সার্চ ভলিউম দিচ্ছে, কম্পিটিশন দিয়েছে। কম্পিটিশন মানে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু আবার এসইউ কম্পিটিশন বা এসইউ ডিফিকাল্টি, এটা অনেকেই অনেকভাবে প্রকাশ করে। অনেক টুলসের মধ্যে অনেক ক্যাটাগরি থাকে। কেউ লেখে এসইউ ডিফিকাল্টি, এসডি লেখে। আবার এই যে কেউ লেখে হচ্ছে কম্পিটিশন বা কম্পিটিশন স্কোর, অনেকেই অনেক কিছু লেখে। কেউ প্রকাশ করছে পার্সেন্টেজ দিয়ে, কেউ প্রকাশ করে হচ্ছে, যেমন এটা আবার সিপিসি দিয়েও, যেমন এখানে দেখেন সিপিসিতে তারা পার্সেন্ট দেয় নাই বা কোনো ডলার সাইন দেয় নাই। এটা জাস্ট আপনি বুঝে নিতে হবে, এটা অ্যাকচুয়ালি ডলারের সিপিসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাম্পকিন নেয়ার মি, কার্টুন পাম্পকিন, এই যে এই শব্দগুলো আপনার কী কিওয়ার্ড। যেমন আমি যদি বড় বড় শব্দগুলো যেগুলো ম্যাচ করাই, আমাদের কিন্তু পাম্পকিন দিয়ে সার্চ করেছিলাম, শুধুমাত্র পাম্পকিন লিখেছিলাম। আর যদি আপনি সার্চ করতেন এইখানে পাম্পকিন রেসিপিস লিখে, তাহলে কি আসবে? রেসিপি। এবার দেখেন পাম্পকিন পাই রেসিপি, পাম্পকিন ব্রেড রেসিপি, এইগুলো কিন্তু আপনার হচ্ছে বডি ম্যাচ কিওয়ার্ড বা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। অনেকেই পাম্পকিন পাই রেসিপি খোঁজে, অনেকে আবার পাম্পকিন রোল রেসিপি খোঁজে। মানে কোনো বিষয়কে যখন তারা নির্দিষ্ট করে যখন বলে দেয়, এটা হচ্ছে পাম্পকিনের রোল রেসিপি, তারপরে এটা হচ্ছে পাম্পকিনের সিড রেসিপি। আচ্ছা, পাম্পকিন সবাই বোঝেন ভাই, কুমড়ো, যে যেটা বলে আর কি, যাদের অঞ্চলে যেটা বলে। হ্যাঁ, তারপর হচ্ছে যে অনেক কিছু দেখেন পাম্পকিন স্যুপ রেসিপি। এইগুলো, এই শব্দগুলোকে বা এই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। কেন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড? আমি স্যুপের নাম ধরে সার্চ করা হয় তখন, যে পাম্পকিন স্যুপ রেসিপি। এমনিতে পাম্পকিন রেসিপি তো সার্চ করলে অসংখ্য ফলাফল আপনার সামনে চলে আসবে। যখন সার্চ করেছেন পাম্পকিন স্যুপ রেসিপি, সেটা কি? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আবার দেখেন বেস্ট পাম্পকিন পাই রেসিপি, এটা কি? এখন আপনারা জানছেন যে আচ্ছা, বেস্ট পাম্পকিন বা বেস্ট রিভিউ, প্রাইস, এইগুলো লিখে সার্চ করলে তো হচ্ছে আমার শুধু বাইং ইন্টেনশন রিলেটেড কিওয়ার্ডগুলো আসে। তো যদি এমন যদি হয় যে এই বেস্ট শব্দ দিয়ে পাম্পকিনের সাথে যুক্ত আছে, এটা হতেই পারে এরকম যে এই পাম্পকিনের স্যুপ তারা বা রেসিপি তারা বেচতেছে, বিক্রি করছে। তো এইটা হবে কি? এটা হবে আপনার বাইং ইন্টেনশন রিলেটেড কিওয়ার্ড। আবার ইজি পাম্পকিন পাই রেসিপি, এটা কিন্তু আবার কি? বাইং না, এটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। কিভাবে এই পাম্পকিনের পাই রেসিপিটা সহজে করা যায়। তো এই শব্দটা নিয়ে আপনার লিখতে হবে কোথায়? আপনি যখন এক্সেল শিটে যদি এগুলো সাজায় ফেলেন, এইগুলো যদি আপনি সাজায় ফেলেন এইভাবে, যে হচ্ছে কোনটা কোন কিওয়ার্ড দিলাম, এইখানে লিখে দিলাম যে ইনফরমেটিভ কিওয়ার্ড, ইনফরমেটিভ বা নন কমার্শিয়াল। কেউ কেউ বলে ইনফরমেটিভ, কেউ বলে নন কমার্শিয়াল, যে যেটা বলেন আর কি। নন কমার্শিয়াল কিওয়ার্ড। আচ্ছা, তারপরে নিচে আসে সার্চ করলেন যে কমার্শিয়াল কিওয়ার্ড। আচ্ছা, আমাদের আরও কি বিষয় লাগবে এখানে রাখা? ফেসবুকের পোস্টটাকে আমরা একটু চেক করে আসি। আমরা মান্থলি সার্চ ভলিউমটা রেখেছি কলাম আকারে, সিপিসিকে রেখেছি কলাম আকারে, কেডি আছে কলাম আকারে, এসডি ডিএপি আছে
তাহলে হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আপনারা আরো লাইন যেটা করে ফেলেন এখানে। প্রেজেন্টেশনটা এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে জমা দিতে যাচ্ছেন ফাইলটা। ব্রড ম্যাচ কিওয়ার্ড দিলাম, আর একটা দিলাম এখানে আমি হচ্ছে সরি এখানে দিলাম যে এক্টিভ ম্যাচ কিওয়ার্ড। এক্টিভ ম্যাচ কিওয়ার্ড। এখন দেখেন জেনারিক কিওয়ার্ডও কি পাচ্ছে, সার্চ ভলিউম আছে, সিপিসি আছে, কেডি আছে, এসডি আছে, ডিএপি আছে। এখন প্রশ্ন হতে পারে যে আমি কি সবগুলো কি ক্লায়েন্টকে দিব কিনা। সবগুলো আপনি দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আপনার প্যাকেজের উপর যদি থাকে যে না আমি আমার বেসিক প্যাকেজে শুধুমাত্র কিওয়ার্ডগুলো দিব, তারপরে সার্চ ভলিউম দিব, আর আমি 100টা কিওয়ার্ডে সিপিসি দিব, এটা হতে পারে আপনার বেসিক প্যাকেজ। তাহলে এইগুলোর আপনার প্রয়োজন নাই, কেডি, এসডি, ডিএপিএ এইগুলোর প্রয়োজন নাই। আর আপনি যদি লিখে রাখেন যে আপনার কোন প্যাকেজে কেডিএসডি ডিএপিএ দিবেন, ওই প্যাকেজটা যদি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডার করে, তখন এইগুলাও কষ্ট করে খুঁজে বের করতে হবে। তো এই কেডিএসডি খুঁজবেন কোত্থেকে? কেডি এবং এসডি খোঁজার জন্য কেডি এবং এসডি খোঁজার জন্য আপনাকে যেতে হবে কোথায়? উবার সাজেস্টে, তাই না? আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখতে পারি, তার মধ্যে মোটামুটি ফ্রি টুলস হচ্ছে কি কোনটা? উবার সাজেস্ট। তো আমরা এখানে আসলাম, এসে সার্চ করলাম যে পামকিন রেসিপি লিখে সার্চ করলাম। দেখেন জাস্ট সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে দেখা যাক কি আসে এখানে। সাইন ইন করতে হবে। আমরা গুগল জিমেলে সাইন ইন করে ফেলি। তো আমরা এক একটা টুলস শিখেছি কেন? আমরা মজবার দিয়ে বের করতে পারি ডিএ এবং পিএ। উবার সাজেস্টের মতো আরও দু একটা টুলস আছে যেগুলো দিয়ে আমরা বের করতে পারি এটার কেডি কীরকম, এসডি কীরকম, ঠিক আছে? আবার আমরা হচ্ছে শুধু কেডি এসডি না, এখান থেকেও কিন্তু সিপিসি বের করতে পারি, সার্চ ভলিউম বের করতে পারি। তো আপনাদের তো এই টুলসগুলো ঘাটতে হবে। যেমন ধরেন, আচ্ছা কিওয়ার্ড ওভারভিউ যায়, এই দেখেন এইখানে কিন্তু আপনাকে সিপিসি দিচ্ছে, আবার এই যে পিজি দিচ্ছে, এসডি দিচ্ছে। এই যে দেখেন এইরকম যদি আপনি ভিউ অলে ক্লিক করেন পাবেন, অথবা লাস্ট পর্যন্ত পাইলেন না। তো আপনাকে এইরকম যখন আপনি 40টা 50টা করে কিওয়ার্ড যখন খুঁজে 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 বের করে ফেলবেন, এখানে কিন্তু এটা যেহেতু পেইড টুলস আপনারা সবাই জানেন, আপনাকে 386টার মতো কিওয়ার্ড দিচ্ছে, বাট সবগুলো আপনি পাচ্ছেন না। কী কী পাচ্ছেন? সার্চ ভলিউম পাচ্ছেন, সিপিসি পাচ্ছেন, পেইড ডিফিকাল্টি পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, আর পিডি হচ্ছে পেইড ডিফিকাল্টি। আপনি চাইলে আপনার এই এক্সেল শিটে আরও একটা কলাম বের করতে পারেন ক্লায়েন্টের জন্য, পেইড ডিফিকাল্টি বা পিডি। তো আপনি কি করবেন? জাস্ট এইগুলোকে কপি করে ফেলবেন, বা এক্সেল শিটে এক্সপোর্ট করা যায়, এই যে এক্সপোর্ট টু এক্সেল শিট বা কপি টু ক্লিপবোর্ড করে এই যে লাইনগুলো আছে আপনি জাস্ট সরাসরি এক্সেল শিট থেকে কপি করে বসাই দিবেন। এখন কোথায় বসাবেন? পামকিন ব্রেড রেসিপি, এটা কিন্তু আপনার আচ্ছা এই পামকিন ব্রেড রেসিপিটা হচ্ছে এটা আপনার মোটামুটি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তাহলে এইটা বসবে কোথায়? এইটা আমার বসবে হচ্ছে এইখানে বসবে, এই কিওয়ার্ডের মধ্যে বসে যাবে। আচ্ছা বসলো, এইটাকে একটু ছোট করে ফেলি, দেখেন বসলো। তারপরে কি করব আমরা? এখান থেকে সরি এসইউটি ভ্যালু কত? এটা 68। তারপর সিপিসি কত? সিপিসি হচ্ছে 0.73। সার্চ ভলিউম কত? 49,500। দেখেন মানে প্রায় 50,000 মতো সার্চ ভলিউম। তো এইটুকু আপনাকে, আপনি যদি ডাউনলোড করে ফেলেন শিটটা, আপনাকে এইভাবে ম্যানুয়ালি লিখতে হবে না। আর যদি ডাউনলোড না করে ফেলেন, আপনাকে এই যে আমি যেমন হাতে হাতে লিখতেছি এইভাবে লিখে ফেলতে হবে। সার্চ ভলিউম হচ্ছে 49,500। সিপিসি কত দেখলাম? সিপিসি হচ্ছে $0.73, ঠিক আছে? এইরকম। তো ঠিক একইভাবে আপনি যদি ব্রডমেস কিওয়ার্ড, এই যে এই টপিকের ক্ষেত্রে কিন্তু ব্রডমেস কিওয়ার্ড আর এক্সাক্টমেস কিওয়ার্ড প্রায় সেম জিনিস। ব্রডমেস বলতে পামকিন রেসিপির সাথে একটু ম্যাচ করে দু একটা শব্দ যোগ করে দেওয়া।
আর এক্সাক্ট ম্যাচ বলতে রেসিপির যে নির্দিষ্ট করে ধরন আছে, কেউ লিখছে হচ্ছে পাম্পকিনের যে বীজ পাওয়া সেই বীজের রেসিপি, কেউ লিখছে পাম্পকিনের যে স্যুপ আছে সেই স্যুপের রেসিপি, অনেকেই অনেকভাবে সার্চ করছে। তো এই টপিকের ভিতরে ব্রড মেশ কিওয়ার্ড আর এক্সাক্ট মেশ কিওয়ার্ডকে আপনি একসাথে করে দিতে পারেন, নো প্রবলেম। একজন ড্রয়িং করেছেন স্ক্রিনে, করবেন না প্লিজ। আচ্ছা, তারপরে আমরা আর কি করলাম, এক্সেল শিটে সিপিসি দেখলাম, কেডি তো বের করবেন, কেডিএসডি বের করলেন উবার সাজেস থেকে। আচ্ছা, ডিএপিএ বের করার থেকে মজবার থেকে। তো অ্যাকচুয়ালি ডিএপিএ কাদের হয়? ডিএপিএ হয় হচ্ছে আপনার ওয়েবসাইটে, কোনো কিওয়ার্ডের ডিএপিএ হয় না, এইটা আপনাকে আগে বুঝতে হবে। ডিএ মানে হচ্ছে ডোমেইনের অথরিটি, তার মানে আপনি যে কিওয়ার্ড সার্চ করেছেন পাম্পকিন লিখে, আমি গুগলে সার্চ করি, একটু গুগলে সার্চ করি এইভাবে যে পাম্পকিন রেসিপিস লিখে আমি সার্চ করলাম, এইখানে সার্চ করলাম, আমার কাছে অনেকগুলো ওয়েবসাইট আসলো। এই সাইটের নাম কি? www.countryliving.com। তো বেশ, এই সাইটের মধ্যে আপনি ক্লিক করেন, ক্লিক করে এই লিঙ্কটাকে আপনি কপি করেন, কপি করে কোথায় রাখবেন? যেহেতু হচ্ছে এই ওয়েবসাইটটা টপ র্যাঙ্কে আসছে, আপনি একটা এই লিঙ্কটাকে পেস্ট করলেন, আর এই ডিএপিএটাকে কাট করে আপনি চাইলে এই পাশে বসাতে নিতে পারেন, এই ওয়েবসাইটের ডিএপিএ কত। আচ্ছা, তাহলে দেখেন গুগলে নাম্বার 1-এ আছে এই ওয়েবসাইটটা, তারপর নাম্বার 2-এ আছে, তাহলে ডিএ কত এটা? ডিএটা সার্চ করে দেন, আমরা এখান থেকে দেখেছি যে কত, পিএ হচ্ছে 52 আর ডি হচ্ছে কত 83। ওকে, এইখানে এসে বিএ 83, পিএ হচ্ছে 52, মজবারে আগে থাকে পিএ, পরে থাকে ডিএ, এটা একটু সাজাই নেবেন, ঠিক আছে? আগে ডিএ, এইভাবে আপনি যখন এই যে বলছেন যে টপ 10 বা টপ 5 র্যাঙ্ক ওয়েবসাইট ইন গুগল, ওই পাম্পকিন রেসিপি নিয়ে কারা কারা র্যাঙ্কে আসছে, তাদের ডিএপিএ কীরকম, পরের ওয়েবসাইটে আসেন, আপনি ক্লিক করেন পরের ওয়েবসাইটের, এটাকে কপি করে ফেলেন, কপি করে এই লিঙ্কটা পেস্ট করে দেন এখানে। আচ্ছা, এই লিঙ্ক কিন্তু আবার অনেক বড় লিঙ্ক কিন্তু পেস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি লিঙ্ক নিব কোনটা? লিঙ্ক নিব আমরা শুধু ওয়েবসাইটটা, এক্সাক্ট ওয়েবসাইটের লিঙ্কটা নিলেই হবে, ঠিক আছে? পেস্ট করলাম, দেখি এটা ডিএপিএ কত। ব্যাকে আসেন, ব্যাকে এসে আমরা দেখছিলাম কোনটা, দেখছিলাম এই যে এইটা, পিএ হচ্ছে 31, আচ্ছা ডিএ 57, পিএ কত 31, তো ডিএ 57, পিএ 31। এইভাবে যদি আপনি চান যে ডিএপিএ তো আপনার 100টা ওয়েবসাইটের দিতে হবে না, ডিএপিএ দিতে সর্বোচ্চ কয়টা? 10টা ওয়েবসাইট দিলেই হয়। মানে ডিএপিএ কম্পিটিটর যারা আছে আপনার, যারা গুগলে ফার্স্ট পেজে যারা র্যাঙ্কে আছে, তাদের শুধু ডিএপিএ বের করে দিলেই হবে, ঠিক আছে? আর এই যে এই সার্চ ভলিউম, সিপিসি বলেন, কেডি বলেন, এসডি বলেন, এইগুলো থাকে কিওয়ার্ডে, ঠিক আছে? তো তাহলে আপনারা যখন সার্চ করবেন, যে আবার নন কমার্শিয়াল কিওয়ার্ড আপনি লিখে আবার সার্চ করেন, আপনি যখন নন কমার্শিয়াল কিওয়ার্ড লিখে সার্চ করবেন, তাহলে সার্চটা করেন এইভাবে করেন যে হাউ লিখে সার্চ করেন, হাউ টু গেট পাম্পকিন রেসিপিস, কি আছে এখানে একটা শব্দ লেখা আছে, আমি উচ্চারণ করতে পারছি না, ACNH, তারপরে হাউ টু মেক পাম্পকিন রেসিপিস, হাউ টু ক্যান পাম্পকিন রেসিপিস, হাউ টু বেক এ পাম্পকিন, এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে আপনার নন কমার্শিয়াল কিওয়ার্ড। কারণ হাউ টু মানে কি? এটা কেউ কিনতে চাচ্ছে না, এটা শিখতে চাচ্ছে। এই দেখেন এই সবগুলো কি, আপনি যদি সার্চ করেন হাউ টু লিখে, এই দেখেন লং টেইল কিওয়ার্ড, এই সবগুলো হচ্ছে আপনার, আমি জাস্ট কপি করলাম, দেখি কপি হয় কিনা, এখান থেকে কপি, দেখি কপি হয়েছে কিনা। নন কমার্শিয়াল কিওয়ার্ডগুলোকে বসায় দেন, হ্যাঁ এইগুলা কি হলো, এই সবগুলো আপনার লং টেল কিওয়ার্ড। আপনার কিন্তু শেষ হয় নাই, আপনি যে শুধুমাত্র হাউ টু দিয়ে সার্চ করেছেন আর মাত্র 10টা পেয়ে গেছেন, তাতেই কিন্তু আপনার শেষ হয় না। এটা এইখানে আপনি সার্চ করেন, আরো একটা স্পেস দেন, দেখেন এখানে কিন্তু আরো কিন্তু 2-1টা কিন্তু শব্দ চলে আসছে। আবার আপনি ইন লেখেন, দেখেন কতগুলো
চলে আসছে, আপনি টু লিখতে পারেন। প্রিপোজিশন আপনি এখানে আফটার লিখতে পারেন। তো এই যে এইভাবে কিন্তু আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে হবে। হাউ টু পাম্পকিন রেসিপিস আফটার কার্ভিং, মানে যেভাবে একটা শব্দটাকে বা বাক্যটাকে মিলাবেন, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখানে হোয়াট দিয়ে সার্চ করতে পারেন, হোয়াট। দেখি এই পাম্পকিন রেসিপির আগে গিয়ে আমি সার্চ করলাম এখানে হোয়াট টু মেক উইথ পাম্পকিন পিওর রেসিপিস। এইগুলো কিন্তু কি নন কমার্শিয়াল, আবার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, তাই না। এইভাবে যখন আপনি সার্চ করছেন একটার পর একটা কিওয়ার্ড, তখন কিন্তু আপনার দেখা যাবে 200-300 কিওয়ার্ড কিন্তু কোনো ব্যাপারই না। অনেকেই হয়তো বা অতগুলো কিওয়ার্ড পান না। যেমন দেখেন হোয়াট দিয়ে আমি সার্চ করেছি, তো বেশ হোয়াট দিয়ে সার্চ করার পরে আপনি এখানে আসেন, এখানে এসে আপনি পেস্ট করে বসায় দেন। তারপর দেখেন তো আপনার অ্যাকচুয়ালি কতগুলো কিওয়ার্ড হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি একটু সার্চ করেন বুদ্ধি করে যে অ্যাকচুয়ালি নন কমার্শিয়াল কিওয়ার্ডের এক্সটেনশনগুলো কি, হোয়াট থাকতে পারে, হাউ দিয়ে থাকতে পারে, তারপরে আরও অনেক কিছু আছে। এই একইভাবে যখন আপনি 50টার মতো 50টার বেশি আপনি পেয়ে যাবেন। যদিও এই পাম্পকিন কিওয়ার্ড হচ্ছে এটা একটা কি বলবো যে অপরিচিত কিওয়ার্ড, মানে খুব বেশি পপুলার কিওয়ার্ড না। তারপরে আপনি আবার সার্চ করেন এখানে বাইং। বাইংয়ের জন্য কি করবেন, আপনি বেস্ট লিখে সার্চ করুন। এখানে দেখি বেস্ট, দেখেন তো বেস্ট হেলদি পাম্পকিন রেসিপিস, বেস্ট ভেগান পাম্পকিন রেসিপিস, কত কিছু আছে এখানে, আপনি সার্চ করে দেন। এখন একটা দেখেন এই যে এগুলোর কিন্তু উপরে কিন্তু আবার কি আছে, কেডিএসডি কিন্তু থাকবে। আপনি যখন গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি যখন সার্চ করবেন, তখন কিন্তু অসংখ্য কিওয়ার্ড আপনি পাবেন যেগুলোর সাথে কেডি আছে, এসডি আছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি একটু কাট করে নিচের দিকে বসায় ফেলি। আমি জাস্ট আপনাকে একটা বিষয় শুধু ফর্মুলাটা একটু দেখাই দিলাম। এখানে একটু সময় দিতে হবে। আপনার $5 ইনকাম করবেন, আপনি যদি 1 ঘন্টা যদি সময় না দেন তাহলে তো ভাই হবে না। আর যেহেতু আমরা ফ্রি টুলসগুলো ব্যবহার করছি, যদি আমরা কোনো পেইড টুলস ব্যবহার করতাম, একবারে টোটাল পেইড টুলস ইউজ করতাম, তাহলে কিন্তু কী হতো, খুবই সহজে কিন্তু এগুলো আমরা পেয়ে যেতাম। যেমন আমরা এই যে দি হট থেকে যেটা নিয়েছি আমরা, দেখেন এইখানে কিন্তু কি আছে, এই পাম্পকিনের প্রায় এই পেজে আছে 50টা। আমরা আরেক পেজ যদি এক্সপোর্ট করতাম সেখানে পেতাম 50টা। আমার মধ্যে 100টা কিওয়ার্ড কিন্তু রেডি হয়ে যেত, তাই না। তো যেহেতু পেইড টুলস ব্যবহার করছেন না, সেহেতু আপনাকে কী করতে হবে, এই বিষয়গুলো ম্যানুয়ালি রিসার্চ করে নিতে হবে। আচ্ছা, এখন কি একটু সহজ মনে হয়েছে? একটু আনমিউট করবেন প্লিজ। ধরনটা কি বুঝতে পেরেছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। একটু একটু পাচ্ছি মনে হয় এখন। আচ্ছা, শুধু যে এতটুকুই কিওয়ার্ড কিন্তু শেষ না। আপনার মাথায় যদি একটু বুদ্ধি থাকে, একটু যদি ব্রেন খাটান, আমি কয়েকটা বিষয় আজকে আপনার সামনে নিয়ে আসছি। এখানে দেখি কিওয়ার্ডটা কোথায় গেল। আচ্ছা, মেবি, আচ্ছা দেখেন, আপনারা তো দেখেছিলেন যে হচ্ছে কিওয়ার্ড টাইপের মধ্যে যে জেনেরিক কিওয়ার্ড আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রডমেস কিওয়ার্ডও আছে। ব্রডমেস কি, একটা নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে ফোকাস করা হয়েছে। আর এক্সাক্ট ম্যাচ কি, যখন কোনো ব্র্যান্ডের নির্দিষ্ট কোনো মডেলকে ফোকাস করা হয়েছে। এবার আসেন এখানে 3 বেসিক স্টেজেস অফ কোয়েরি, মানে ইনফরমেশনাল, ইনভেস্টিগেশন অথবা ট্রানজেকশনাল। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোর মধ্যে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি নন কমার্শিয়াল মানে হচ্ছে ইনফরমেশনাল, ঠিক আছে। এর মধ্যে আরেকটা বিষয় অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনাল। তো আপনারা সার্চ করে যে হাউ দিয়ে সার্চ করতে পারেন। আপনার কিওয়ার্ডের সাথে যদি হাউ লেখেন, সার্চ করলে পেয়ে যাবেন। হোয়াট লেখেন, হোয়াই লেখেন, হোয়েন লেখে সার্চ করেন, হোয়ার, তারপরে হু, অথবা আপনার এই পরে একটা কিওয়ার্ড দিয়ে দেন। এত কিওয়ার্ড আপনি পাবেন। আপনি জাস্ট সার্চ করেন। আমি দেখি হোয়াই লিখে সার্চ করি, এখানে কি আসে, গুগল আমাকে কি দেখায় দেখি। হোয়াই পাম্পকিন রেসিপিস, কিছু আসে কিনা একটু দেখি।
আচ্ছা, দেখেন এখান থেকে কিন্তু আপনি দুইটা কিওয়ার্ড পাচ্ছেন, হোয়াই পাম্পকিন রেসিপিস হেলদি। আপনি যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যদি সার্চ করেন মিনিমাম 50টা কিওয়ার্ড আপনি পাবেন এই হোয়াই লিখে সার্চ করার পরে। তারপরে আপনি আবার সার্চ করেন একটু হোয়ার। তো এই শব্দগুলোর সাথে আপনার সবসময় সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, একজন বললো যে হতাশ হয়ে যাচ্ছেন, কেন ভাই? হতাশ হওয়ার তো কিছু নাই। আর কিওয়ার্ড রিসার্চ করেন তো খুব মজার একটা বিষয়, পেয়ে যাবেন কিন্তু। তারপরে আপনি আবার এখানে আসেন, এই যে দেখেন বেস্ট লেখা আছে, এটা কি? ইনভেস্টিগেশনাল। বেস্ট সার্চ করেন, প্ল্যান্স লিখে সার্চ করেন, প্রাইসিং, রিভিউজ, পাম্পকিন রেসিপি প্রাইসিং, দেখেন কি আসে এখানে। এখানে আপনি জাস্ট প্রাইসিং লিখে সার্চ করে দেন, কিছু আসে দেখেন। এবার কিন্তু আপনি সরাসরি ই কমার্স থেকে চলে আসে, দেখেন এই যে দেখি একটু নিচে আসি, এই যে দেখেন সলিড প্যাক। এই প্যাক বলতে কি বোঝায়? সলিড প্যাক পাম্পকিন রেসিপিস, এই শব্দের সাথে যদি আপনি পরিচিত থাকেন। প্যাকেজ কখন শব্দটা আমরা ব্যবহার করি? যখন এটা কোনো দাম থাকে, তারপরে যখন কোনো একটা মূল্য দিয়ে সেটাকে আমরা সেল করতে চাই। যেমন এই যে পাম্পকিন রেসিপিস প্রাইসিং ইন বাংলাদেশ, পাম্পকিন রেসিপি প্রাইসিং কিওয়ার্ডগুলো পাবেন। আপনি যদি ভিপিএনটা অন করে নেন, ভিপিএন অন করে নিয়ে যদি আপনি সার্চ করেন, দেখা যাবে যে এক এক দেশ থেকে এক এক রকমের কিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। একটু যে মিউট করতে হবে ভাইয়া। সঞ্জিদা ইসলাম, দেখেন পাম্পকিন বাটার রেসিপি, আবার এই যে আরো পাবেন। আমি যদি সামনে এসে যদি সার্চ করি একটা, কি আসে? বা ইন লিখে দেন, ইন ইন্ডিয়ান, তারপরে হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, যে পাম্পকিন রেসিপিস প্রাইসিং ইন ইনগ্রিডিয়েন্ট, যে এই পাম্পকিন রেসিপি তৈরি করতে যে জিনিসগুলো লাগে সেগুলোর মানে উপাদানগুলোর দাম কীরকম, এটাও হতে পারে আপনার একটা রিলেটেড কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড। আচ্ছা, তারপরে কি আছে? এইভাবে কিন্তু অনেকগুলো আছে। দেখেন আপনার যদি কোনো ভালো কিওয়ার্ড যদি হয়, আপনার যদি কোনো ই কমার্স যদি কিওয়ার্ড হয়, লক্ষ লক্ষ কিওয়ার্ড পাবেন যদি আপনি এই শব্দগুলোকে ব্যবহার করতে চান। হ্যাঁ, তারপর দেখেন ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ড মধ্যে আমরা কি বুঝি? মানে একবারে কিনে ফেলবে আর কি, এরকম একটা বিষয়। তখন আপনি সার্চ করেন এখানে কল, ভিজিট, বাই, কুপন, ডিসকাউন্ট, পারচেজ, প্রোমো, সেল, আপগ্রেড, ঠিক আছে, সাইজ, কালার, এইগুলোকে সার্চ করেন। আপনি যদি এরকম হচ্ছে একজন বললো যে বিউটি কেয়ার নিয়ে তার হচ্ছে প্রোডাক্ট আছে, তিনি যদি তার বিউটি কেয়ারের কোনো একটা স্পেসিফিক কোনো প্রোডাক্টকে ফোকাস করে যদি এই শব্দগুলোতে সার্চ করে, যেমন বাই লিখে সার্চ করতে পারে, কুপন লিখে সার্চ করতে পারে, ডিসকাউন্ট লিখে সার্চ করতে পারে, 200 কেন 2000টা কিওয়ার্ড পাওয়া সম্ভব, যেগুলো টপ পপুলার কিওয়ার্ড। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো আমি অ্যাকচুয়ালি প্রথম দিন ডেমোটা এই এক্সেল শিটে দেওয়ার কথা ছিল, আমি ইচ্ছা করে দেই নাই। এই কারণে যে আসলে আপনারা কতটুকু ক্রিয়েটিভ বা আপনারা কে কীভাবে এটা করতে পারেন, প্রেজেন্টেশনটা দিতে পারেন। তো যারা অ্যাকচুয়ালি হাল ছেড়ে বসেছিলেন তাদের জন্য বলবো যে ব্যাড লাক, কারণ চেষ্টাটা করতে হবে ভাইয়া, প্লিজ। হ্যাঁ, আগে চেষ্টা করতে হবে। নিজে আপনি ভুল করেন, আপনি যে সব কিছু একবারে A to Z শিখে আপনাকে কি আর নামতে হবে তা না। আজকে যদি আপনি এটা করে রাখতেন, পরের দিন গিয়ে কিন্তু আপনার অনেকখানি সহজ হতো এই সেম মেসেজটা করতে গিয়ে। আর আজকে আপনি দেখলেন, কালকে গিয়ে অর্ধেকে গিয়ে আটকে যাবেন, পারবেন না। তো নিজেদের মধ্যেও কিন্তু ক্রিয়েটিভিটিটা গ্রো করতে হবে। আর এটা কিন্তু খুব আহামরি কঠিন কোনো বিষয় না, কারণ লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার ফাইবার আপনারা দেখেছেন, হাজার হাজার আপনার মতো, তারা কিন্তু এটা কাজ করছে। তারা সবাই কি পেইড টুলস ইউজ করে? জি না। শতকরা 2 or 3% ফ্রিল্যান্সার পেইড টুলস ব্যবহার করে, শতকরা সেটা 100 জনের মধ্যে 2-5 জন, তাও আবার টপ রেটেড এবং বড় বড় এজেন্সিরা। এছাড়া কিন্তু পেইড টুলস সবাই ব্যবহার করে না। সবাই কিন্তু এইভাবে ম্যানুয়ালি ওই যে সার্চ রেজাল্ট থেকে নিয়ে এসে, তারপরে এই যে বিভিন্ন এক্সটেনশন থেকে ব্যবহার করে গুগল কিওয়ার্ড প্ল্যানার, আপনি কিওয়ার্ড প্ল্যানারে তো 3-4 শব্দ পেয়ে যান। আপনারা দেখেছিলেন যে আমরা যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারে একটু যাই, দেখেন কতগুলো কিওয়ার্ড আমরা পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাডস ডট গুগল
.com আমি ক্লিক করলাম, সাইন ইন দিলাম। সাইন ইন দেওয়ার পরে আচ্ছা দেখেন, সরি আমাদের গুগল যে অ্যাকাউন্টে অ্যাডসের মধ্যে আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করেছিলাম, আপনাদের স্মরণ আছে মনে হয়, দেখি একটু, ads.google.com। আসার কথা না, দেখি অনেকে আবার 3-4 দিন দেখলেন এটা, তারপরেও কিন্তু এটাকে আপনারা সেট আপ করতে পারেন নাই। কেন পারেন নাই? হয়তো বা অনেকে সঠিক ওয়েতে চেষ্টা করেন নাই। ঠিক আছে, দেখেন আমি আজকে আরেকবার দেখা দিলাম, কিওয়ার্ড প্ল্যানারে আসলাম। আমি কিওয়ার্ড প্ল্যানারে এসে আপনি যদি সার্চ করেন এখানে আজকের এই টপিকটা নিয়ে আমি সার্চ করি, পামকিন রেসিপি। কোন দেশ থেকে সার্চ করবেন? আপনি চাইলে বাংলাদেশ থেকে সার্চ করতে পারেন। আমি এটা সার্চ করি ইউএসএ থেকে দিই, ইউনাইটেড স্টেটস, সেফ, গেট রেজাল্ট। দেখেন তো আমাকে গুগল ফ্রিতে কতগুলো দিল, 2324টা কিওয়ার্ড আমাকে দিয়েছে। দেখেন আপনারা 2324টা কিওয়ার্ড অ্যাভেলেবল। তো এতগুলো কিওয়ার্ডের মধ্যে আবার মিক্সড করা আছে, কোনোটা ব্রড মেস কিওয়ার্ড দেওয়া আছে, কোনোটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দেওয়া আছে, তারপরে কোনোটা নন কমার্শিয়াল কিওয়ার্ড দেওয়া আছে, কোনোটা দেওয়া আছে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড দেওয়া আছে। এগুলো সবার মধ্যে কি সার্চ ভলিউম আছে, কম্পিটিশন আছে, আবার হচ্ছে সিপিসি আছে, তাই না? আপনারা কিন্তু এই শিটটা যদি আপনারা ডাউনলোড করে ফেলেন এবং ডাউনলোড করার পরে যদি আপনি সাজাতে চান, এই শিট থেকে জাস্ট কপি করে করে কোনগুলা কোন ধরনের কিওয়ার্ডের মধ্যে পড়ে তা সাজায় একটু কষ্ট করলেন। ম্যানুয়ালি কষ্টটা করলে কি হবে, ক্লায়েন্টের কাছে বিষয়গুলো খুবই বোধগম্য হবে আর কি। আর যদি আপনি শুধু ওই এক্সেল শিটটাকে ডাউনলোড করে আপনি সাবমিট দিয়ে দিলেন, ওটা কিন্তু প্রেজেন্টেশন হলো না। তো এইটুকু কষ্ট আপনাকে করতে হবে যে 2000 কিওয়ার্ড আপনি পেয়েছেন, সেখান থেকে আপনি চুজ করেছেন 1000 কিওয়ার্ড। 1000 কিওয়ার্ড থেকে যেগুলো কমার্শিয়াল সেগুলো কমার্শিয়ালের মধ্যে দিচ্ছেন, যেগুলো নন কমার্শিয়ালের মধ্যে রাখতেছেন। এই কাজটা কি খুব কঠিন কিনা বলেন তো একটু শুনি আমি। খুব কি কঠিন মনে হলো ভাই? কঠিন না ভাই, কিন্তু সময় লাগে অনেক। হ্যাঁ ভাই, সময় তো লাগবে। এই যে ফ্রিল্যান্সিং কিন্তু এমন কোনো ছেলের হাতের মোয়া না যে আপনি হচ্ছে কাজ শিখলেন আর রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। ঠিক আছে, এইখানে ভাই প্রচুর ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। এই যে আজ থেকে 2-3-4 বছর আগে বা 5 বছর আগে, এখন তো নিত্য নতুন টুলস বেরোচ্ছে, তাহলে আজ থেকে 5 বছর আগে যারা এই কাজগুলো করেছেন তারা কিন্তু এত সুযোগ কিন্তু পায় নাই, এবং সেই সময় যে টুলসগুলো ছিল অনেক লিমিটেড ছিল। তারা কিন্তু ম্যানুয়ালি করেছে এগুলো। ইভেন লিড জেনারেশন যারা করে, বা আজ থেকে 2-3-4-5 বছর আগে যারা লিড জেনারেশন করে, তারা কিন্তু টাইপ করে করে করেছে, বা একটা করে কপি করেছে, নিয়ে এসে বসাইছে, পেস্ট করেছে, আবার কপি করেছে, পেস্ট করেছে এক্সেল শিটে। তো একটা করে লাইন তাদের পেস্ট করতে 1 মিনিট করে সময় যেত। তখন কিন্তু তারা কাজ পেয়েছে এবং কাজ করেছে, এবং তারাই কিন্তু আজকে টপ রেটেড। তো এখন যদি টুলস আসছে, টুলস আসা মানে কিন্তু আপনার কাজ মোটামুটি সহজ হয়ে গেছে, শুধু টুলসগুলোকে একটু খুঁজে খুঁজে বের করে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কষ্ট। আর এই কষ্টটুকু করতে হবে ভাইয়া, এই কষ্টটুকু না করলে যে আসলে ফ্রিল্যান্সিংয়ে টিকতে পারবেন না। কারণ আপনার মতো কিন্তু 20 জন 30 জন না, হাজার হাজার মানুষজন বসে আছে কাজ করার জন্য। তো যিনি একটু কষ্ট করে ধৈর্য ধরে এইভাবে ভালো প্রেজেন্টেশন করে যদি জমা দেন, ওই ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে আবার ফেরত চলে আসবে। বুঝতে পেরেছেন? কারণ এই কিওয়ার্ডটা কিন্তু একদিনের জন্য নয়। আমি কিন্তু আগেই বলেছি যে এসইও কিওয়ার্ড রিসার্চ বা এসইওর কাজগুলো একবারের জন্য হয় না। যদি আপনার কাজ যদি ভালো হয়,
আপনাকে ওই ক্লায়েন্টটা বারবার হায়ার করে, ইভেন 2 বছর 4 বছর 5 বছরের জন্য হায়ার করতে পারে স্যালারি বেস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে এই একটা স্লাইড আমি আজকে দেখালাম, যেখান থেকে আপনারা আরো এক্সট্রা কিছু বিষয় সার্চ করার শিখতে পারলেন। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা বিষয়ের মধ্যে চলে আসি, দেখি কিছু একটা অ্যাড করেছি আজকে আমি ক্লাস শুরু হওয়ার আগে। আচ্ছা, আপনারা অনেকেই দেখছিলেন এইরকম যে কম্পিটিটরদেরকে রিসার্চ করে দেয়। ফাইবারে যখন আপনারা দেখছিলেন কিওয়ার্ড রিসার্চ, তখন অনেকের নামের পাশে লেখা ছিল এরকম, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ডু কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে এই শব্দটা আসলে কি বা কেন, এটা বা কি জিনিস? কম্পিটিটর বলতে, এই যে আজকে আমরা একটা টপিক সার্চ করলাম পাম্পকিন রেসিপিস, আমরা দেখলাম যে মোটামুটি 10 থেকে 15টা ওয়েবসাইট তারা গুগলের টপ লিস্টে আছে, তাই না? ওই টপ লিস্টে যারা আছে তারাই কি আপনার কম্পিটিটর। আপনার ক্লায়েন্টের যদি পাম্পকিনে যদি কোনো প্রজেক্ট থাকে আর সে যদি পাম্পকিন নিয়ে যদি কাজ করে, তাহলে বুঝতে হবে, মিউট করবেন। আচ্ছা, তাহলে ওই টপিকের উপরে গুগলে যারা র্যাঙ্কে আছে তাদেরকে যদি আপনি অ্যানালাইসিসটা করতে পারেন, তাহলে কিন্তু ওই $5 সাথে একটু কষ্ট করলে এই কাজটা আপনি সার্ভিসটা দিতে পারেন, ফলে ক্লায়েন্ট কিন্তু খুশি হবে এবং কাজটা কিন্তু আপনাকে দিবে। ধরেন আপনি $5 দিয়ে শুধু দিচ্ছেন কিওয়ার্ড রিসার্চ, আর আপনার মতো একজন ইন্ডিয়ান অথবা পাকিস্তানি অথবা ফিলিপাইন্স, সে $5 দিয়ে দিচ্ছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আবার 5 জন কম্পিটিটরকে বিশ্লেষণ করে সে দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট কাজ কাকে দিবে? আপনাকে দিবে? নিশ্চয়ই নয়। কারণ যার কাছ থেকে কম খরচে বেশি আউটপুট আসবে, ক্লায়েন্ট কাজ কিন্তু তাকেই দিবে। তো আপনি যদি মোটামুটি লেভেলের কম্পিটিটর রিসার্চটা যদি শিখে ফেলতে পারেন এবং যদি জানেন আর কি, তাহলে কিন্তু এইটুকু আপনি লিখে রাখতে পারেন যে হ্যাঁ, আপনি শুধু কিওয়ার্ড রিসার্চ নয়, আপনি 5টা বা 10টা কম্পিটিটরকে রিসার্চ করে দিতে পারেন। এটা আবার দুই ধরনের হতে পারে, কম্পিটিটরের কন্টেন্ট রিসার্চ হতে পারে অথবা কম্পিটিটরকে রিসার্চ করা হতে পারে। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি, আমরা যেটা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কম্পিটিটরের কন্টেন্ট রিসার্চ, এবং দেখব শুধু খুবই অল্প মানের 2টা ম্যাট্রিক্স দিয়ে দেখব যে কম্পিটিটরকে রিসার্চ করে দেওয়া, খুবই অল্প ম্যাট্রিক্স। তার মধ্যে কিন্তু আপনারা যদি ওই উবার সাজেস্টে যান, তারপরে দি হথে যান, দেখবেন যে কম্পিটিটরদের কিন্তু অনেক লিঙ্ক আছে। আমি যদি এখানে দেখাই দেই উবার সাজেস্ট, আরেকবার ক্লিক করি, উবার সাজেস্ট, এখানে আপনারা যখন দেখছিলেন কম্পিউটারটা কিন্তু ছিল অনেকেই, তাই না? অনেকে কিন্তু ছিল এখানে, দেখেন ধরুন পাম্পকিন পাই রেসিপিস, এই পাম্পকিন পাই রেসিপিস নিয়ে সার্চ হয়েছে এত, পেইড ডিফিকাল্টি এত, সিপিসি এটা। আচ্ছা, তারপরে আপনি যদি এই যে কম্পিটিটিভ অ্যানালাইসিসে যান, তো এইখানে আসেন ট্রাফিক ওভারভিউ, কিওয়ার্ডস বাই ট্রাফিক, এখানে এসে সার্চ করেন পাম্পকিন রেসিপি। সরি, আচ্ছা, আমাদের কি ফ্রিটা আর কি শেষ হয়ে গেল নাকি? কিওয়ার্ডের মধ্যে ক্লিক দিলে আমরা দেখেছিলাম সেদিন যে হচ্ছে আমাদের গুগলের র্যাঙ্কে কারা কারা আছে, তারা কারা। পাম্পকিন লিখে সার্চ করলাম, দেখি কি আসে এখানে। এই যে দেখেন, ও কিন্তু নাম্বার 1-এ আছে। ওদের ভিজিটর কত? 1 লক্ষ ভিজিট হয়। লিঙ্ক কয়টা আছে? 29,686টা লিঙ্ক আছে। ডোমেইন অথরিটি হচ্ছে এইটা। তো আপনারা চাইলে এই ডোমেইন অথরিটিটা আপনি মজবার থেকে নিতে পারেন। আর হচ্ছে উবার সাজেস্ট থেকে এসে ভিজিটরটা কাউন্ট করে দিলেন আর লিঙ্কগুলো কাউন্ট করে দিলেন। আপনার কিন্তু খুবই অল্প পরিসরে কিন্তু কম্পিউটারকে রিসার্চ করা হয়ে গেল। আবার আপনি চাইলে এইখানে এই ফাইলটাকে ডাউনলোড করতে পারেন। যদি আপনি আবার এটাতে ক্লিক করেন পাম্পকিন কেয়ার, যে কোনো একটা সাইটকে আপনি ক্লিক করলেন যে pumpkin.care, এইখানে আবার দেখেন অর্গানিক কিওয়ার্ড কতগুলো আছে, মান্থলি ট্রাফিক কতগুলো আছে। এইগুলো যদি আপনি এক্সেল শিটে যদি, এই যে দেখেন ব্যাকলিঙ্ক লেখা আছে এখানে,
ব্যাকলিঙ্ক কত 6100টা ব্যাকলিঙ্ক আছে, 427টা আছে নো ফলো লিঙ্ক, এবং ডোমেইন অথরিটি কত 37। এবং এদের মধ্যে আবার কোন পেজটা র্যাঙ্কে আসছে বা কোন পেজে ভিজিট কত এবং ওই পেজে র্যাঙ্ক কত বা ব্যাকলিঙ্ক কত, এটা কিন্তু আপনি চাইলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ক্লায়েন্টকে দেখাতে পারেন। তো মোটামুটি কিন্তু আপনি ফ্রি টুল দিয়েই 10 জন বা 5 জন কম্পিউটারতে কিন্তু আপনি রিসার্চ করতে পারছেন। তাহলে এইটা করার জন্য কিন্তু আপনাকে ওই যে পেইড টুলসের প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে দেখালাম আমি এই থেকে আপনার উপসাজেস্ট থেকে। আপনি যদি এইরকম আরও যে টুলসগুলো আছে, দি হট আছে, তারপরে keyword.io আছে, সেটা দেখেছিলাম আমরা, তারপরে দেখেছিলাম হচ্ছে LSI গ্রাফ দেখেছিলাম। এইখান থেকেও কিন্তু কি করতে পারেন, আপনি এই ছোট ছোট রিসার্চগুলো করে নিতে পারেন, নিয়ে এক্সেল শিটে যদি আপনি দেখাতে পারেন, আপনার কিন্তু মোটামুটি ভালো ধরনের একটা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটারকে অ্যানালাইসিস করা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। তো ডিএপি তো মজবার দিয়ে বের করতে পারেন, উপসাজেস্ট দিয়ে বের করতে পারেন, কম্পিউটার দিয়ে যে কিওয়ার্ড লিখে সার্চ করবেন সেই কিওয়ার্ডের উপরে একটা ক্লিক করবেন, তারপরে লিঙ্ক আসবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, দেখা যাবে যে ওই লিঙ্কে কজন ভিজিট করে, কতটা ব্যাক লিঙ্ক আছে, ওই পেজে কি কি আছে। এটা এইখানে একটা বিষয় আছে এখানে যে কিওয়ার্ড ডেনসিটি, আর একটা আছে কন্টেন্ট লেন্থ। যদিও এই বিষয়টা আমি পরে আরো বিস্তারিত দেখাবো, তারপরও দেখাই। ধরুন আপনার ক্লায়েন্টের একটা কন্টেন্ট আছে বা একটা পেজ আছে, যেই পেজে ওই পেজের মতোই গুগল টপ লিস্টে আরো কয়েকটা পেজ আছে। আপনি চাইলে কিন্তু ক্লায়েন্টকে কম্পিউটারের যে পেজগুলো, সেই পেজগুলো রিসার্চ করতে পারেন। কিভাবে, আমি চলে আসি এই পেজে, আমরা চলে আসি এই পেজে, আসলাম এই পেজে খুব বেশি কিছু না, আমরা ব্লগের মধ্যে আসলাম যে কীভাবে আপনি কম্পিউটারে ব্লগ বা কোনো পোস্টকে রিসার্চ করে ফেলবেন। দেখেন, ধরেন আমরা একটা রিলেভেন্ট পোস্টের মধ্যেই আসি, রিলেভেন্ট পোস্টে আসি, কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড আইডিয়াস। আমি ধরলাম পামকিন রেসিপিসের মধ্যে আসলাম, এইখানে এসে এই একটা ওয়েবসাইট আছে, ক্লিক করলাম, ধরলাম যে এই কন্টেন্টটা আমাকে রিসার্চ করতে হবে, যে এই কন্টেন্টে কিওয়ার্ড কতগুলি আছে। তাহলে আপনি একটা এক্সটেনশনকে ডাউনলোড করে ফেলেন, কিংবা আপনি যদি এইরকম পেজে এসে যদি আপনি সার্চ করেন এইভাবে, যে কন্ট্রোল দিয়ে এফ সার্চ করেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এফ ফর ফাউন্ড বা ফাইন্ড সার্চ করেন, এখানে পামকিন। দেখেন, যখন আমি এখানে পামকিন লিখে সার্চ করেছি, এইখানে দেখা যাচ্ছে যে পামকিন শব্দটা 37 বার আছে, মানে 37 টাইমস। অর্থাৎ এই ব্লগের মধ্যে পামকিন এই ওয়ার্ডটা 37 বার লেখা আছে, বা হয়তো বা কমেন্টসের সবগুলো মিলায়। আপনি যখন স্পেসিফিক কোনো ব্লগ রিসার্চ করতে যাবেন বা কন্টেন্ট রিসার্চ করবেন, তখন কিন্তু আপনাকে এইভাবে সার্চ করতে হবে। পামকিন রেসিপি লেখেন, এবার দেখেন পামকিন রেসিপি নামে কোনো শব্দই নাই। তো খুবই বড় চান্স আছে যে আপনি যদি এই পামকিন শব্দের সাথে যদি পামকিন রেসিপি যদি শব্দটা দিয়ে যদি রিসার্চ করে ফেলেন এবং যদি ব্লগ লিখে ফেলেন, এই ব্লগের থেকে সেটা টপ র্যাঙ্কে চলে আসবে। তাহলে আপনি চাইতে পারেন যে বলতে পারেন আপনার ক্লায়েন্টকে যে হচ্ছে পামকিন রেসিপি নিয়ে একটা ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে ধরলাম এই ওয়েবসাইট, যেখানে পামকিন রেসিপি নিয়ে একটা লেখা আছে, দিলাম কম্পিটিটর অ্যানালাইসিস, নাম দিলেন এখানে নাম্বার 1। আপনি যে সাইটটা টপে আসবে সেই সাইটটা নেবেন আর কি। ধরলাম যে এই সাইটটা টপ লিস্টে আছে, এই সাইটে, কিংবা আপনারা চাইলে এইটাতে কাট করে নিচের ল্যান্ড নিয়ে আসলাম, নিচের ল্যান্ড নিয়ে এসে আমি পেস্ট করে দিলাম আর কি। লিখতে পারেন এখানে সিরিয়াল বা র্যাঙ্ক নাম্বার, দিলেন এখানে সাইট নেম, তারপর দিলেন পেজ লিঙ্ক। ওই পেজের লিঙ্কটা দিবেন যে পেজে এই পোস্টটা করা হয়েছে, কোন পেজ থেকে, এই যে এইটা অ্যাকচুয়ালি স্পেসিফিক পেজের লিঙ্ক বা ওই পোস্টের লিঙ্ক। জাস্ট কপি করে এইখানে আপনি বসায় দেন। আচ্ছা, বসায় দিলেন,
তারপরে এইখানে লিখতে পারেন কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি কত আছে? পাম্পিং শব্দটা কয়বার আছে? লিখবেন যে কিওয়ার্ড লিখবেন এখানে, অথবা চাইলে এটাকে এইভাবে লেখা যেতে পারে যে কিওয়ার্ড কয়বার আছে? 37 বার আছে। আর হচ্ছে সরি, কিওয়ার্ডের নাম হচ্ছে পাম্পকিন। আর এই শব্দটা আছে কয়বার? 37। দেখেন, তারপরে আপনি কি করতে পারেন? ক্লায়েন্টকে আপনি চাইলে ব্যাকলিঙ্ক দেখাতে পারেন, যে ব্যাকলিঙ্ক ওই পেজে স্পেশালি কয়টা ব্যাকলিঙ্ক আছে। তো আপনি গুগলে এরকম অনেক টুলস পাবেন, ব্যাকলিঙ্ক চেকার। আপনি যা সার্চ করুন, এখানে ব্যাকলিঙ্ক চেকার লিখে সার্চ করেন, ফ্রি ব্যাকলিঙ্ক চেকারে যান। সরি, এটা পেইড টুলসে চলে গেছে। ক্রোম লেখেন, এখানে ক্রোম এক্সটেনশন, ব্যাকলিঙ্ক চেকার। দেখেন আপনার সফটওয়্যার পেয়ে গেলেন। অথবা এইখানে কিন্তু আছে, দেখেন এই যে ব্যাকলিঙ্ক কয়টা আছে, এখানে আছে কয়টা? 10টা ব্যাকলিঙ্ক আছে। আপনি জাস্ট ক্লিক করুন, এখানে লিখে ফেলে দেন ব্যাকলিঙ্ক আছে মোট 10টা। এইভাবে যদি আপনি 10 জন কম্পিউটারকে যদি আপনি অ্যানালাইসিস করে দেন, যারা আপনার ক্লায়েন্টের ওই টপিক নিয়ে র্যাঙ্কে আছে, হ্যাঁ, এইভাবে যদি আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেখাতে পারেন ক্লায়েন্টকে, নিশ্চিত ধরে থাকেন আপনার কাজের যে মানটা, এই মানটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে? তবে আপনাদের যে এক্সেল শিটটা হবে, সেটা অনেক সাজানো গোছানো হবে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি যে কোন সাইজগুলো কীভাবে করবেন, এই বিষয়গুলো। এটাকে আরও সুন্দর করা যায়। ঠিক আছে? আরও সুন্দর করে কালারাইজ করবেন, তারপরে জায়গা বুঝে বুঝে, যেমন এই কিওয়ার্ডগুলো শেষ যেখান থেকে হবে সেখানে বসাই দেন আপনি। এইগুলাকে জাস্ট ধরে কপি করে বা এইখান থেকে ধরে ফেলেন, কাট করে আপনার কিওয়ার্ড হিসাবে ধরলাম যে এইখানে শেষ হয়েছে, এইখানে বসায় দেন। বেশ, হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো এই জন্য কি করতে হবে, আপনাকে কিন্তু এক্সেল সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে। আপনি গুগল শিটে কাজ করেন বা যেখানে কাজ করেন না কেন, হ্যাঁ, আপনার এই শিটগুলো সম্পর্কে একটা যদি চালাতে পারেন যে কীভাবে শিটগুলো ব্যবহার করতে হয়, এই যে সাইজ করা, কোন পাশে নিয়ে এসে বসিয়ে রাখা, আপনি চাইলে একটা বর্ডার দিতে পারেন, এখান থেকে ব্লক করে একটা বর্ডার দিতে পারেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এই যে এক্সেল শিটে কিন্তু বর্ডারও দেওয়া যায়, বর্ডারে কিন্তু অপশন আছে এদিকে। ঠিক আছে? আপনি চাইলে আবার স্পেসিফিক কলাম করে কালারাইজ করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে খুব বিরক্ত লাগতেছে ভাই, একটু আনমিউট করবেন। খুব কি জটিল মনে হচ্ছে? হ্যালো, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, কে বলছেন বলুন। শিকুল বলবেন। হ্যাঁ, ব্র্যান্ডকে যখন আমরা রিসার্চ করতে যাব, তখন আমরা কোন কিওয়ার্ডটা রিসার্চ করব? জেনারিক কিওয়ার্ড, ম্যাচ কিওয়ার্ড নাকি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড? আচ্ছা, এটা আমি আরেকবার বলি, ভালো করে শোনেন। আপনি একটু মিউট করেন। ক্লায়েন্ট যদি কিওয়ার্ড দেয় আর ওই ক্লায়েন্ট যদি বলে দেয় আপনাকে যে তার শুধুমাত্র ওই রকম কিওয়ার্ড লাগবে, তো সেইগুলোকে আপনি রিসার্চ করতে হবে। আর যদি শুধু বলে যে এইটা আমার টপিক, আপনি রিসার্চ করেন। আপনি যতগুলো পারেন, জেনারিক কিওয়ার্ড দেন, নন কমার্শিয়াল কিওয়ার্ড দেন, তারপরে বাইং কিওয়ার্ড দেন, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশনের কিওয়ার্ড দেন। আপনি যত ভালো দ্বারা সার্ভিস দিতে পারেন, বুঝতে পেরেছেন? বেশিরভাগ ক্লায়েন্টগুলো শুধুমাত্র তারা কিওয়ার্ডগুলো দিয়ে দেয় যে আমার টপিক হচ্ছে এটা, আপনি রিসার্চ করেন। দু একজন কিওয়ার্ড আপনি খুঁজে পাবেন, দু একজন ক্লায়েন্ট খুঁজে পাবেন যারা আপনাকে স্পেসিফিক করে বলবে যে আমার কিন্তু এই এতগুলো লং টেল কিওয়ার্ড লাগবে বা এতগুলো আমার ইনফরমেটিভ কিওয়ার্ড লাগবে। আপনাকে বুঝতে হবে আসলে তার টপিকটা কি। টপিক দেখে কিন্তু আপনি বুঝতে হবে আসলে এই টপিকের সবচেয়ে বেশি কিওয়ার্ড কোনটা হয়। এটা কি বাইং কিওয়ার্ড টাইপের সব কিছু? যেমন ধরেন যদি থাকে হচ্ছে মাইক্রো ওভেন, আপনি কি বুঝতে পারছেন যে মাইক্রো ওভেন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের বেশি কিওয়ার্ড হবে বাইং ইন্টেনশন রিলেটেড, কমার্শিয়াল কিওয়ার্ড দিতে হবে তাকে সবচেয়ে বেশি। তাকে আপনি কমার্শিয়াল কিওয়ার্ড দিবেন।
দুই একটা হাউ টু কিওয়ার্ড দিবেন, মানে দুই একটা না কয়েকটা দিবেন। তারপরে হচ্ছে তাকে আপনি রিলেটেড সার্চ কিওয়ার্ড দিবেন, লং টেইল কিওয়ার্ড দিবেন। তবে আপনার ফোকাস থাকতে হবে যে তার প্রোডাক্ট মাইক্রো ওভেন এবং এই প্রোডাক্টটা মানুষ কিনবে, যার কারণে বেশিরভাগ কিওয়ার্ড হবে যে বেস্ট লিখে, রিভিউ, প্রাইস, পারচেস, ডিসকাউন্ট, কুপন, এইগুলো লিখে লিখে দিতে হবে। যখন রেসিপি আসতেছে, রেসিপি এখানে কি বাইংটা খুবই কম আসবে, কারণ তাকে রেসিপি মানুষ কিনবে না, বেশিরভাগ মানুষ শেখার জন্য যাবে রেসিপি। আপনি কী হবে, হাউ, হোয়ার, হোয়াট, এইগুলো দুই একটা থাকবে আপনার বাইং কিওয়ার্ড, যে হ্যাঁ কোথেকে ভালো রেসিপি পাওয়া যায়, বা হোয়ার কোথায় ভালো রেসিপি পাওয়া যায়, এগুলো আপনাকে দিতে হবে। যদি ক্লায়েন্ট উল্লেখ করে বলে যে আমাকে শুধুমাত্র বাইং কিওয়ার্ড দেন, শুধুমাত্র বাইং কিওয়ার্ড দেবেন। আর যদি কিছু না বলে শুধু বলে যে হচ্ছে আমার টপিক এটা, আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, যতগুলো পারেন সব দিয়ে দিবেন। এখন $5 100টা যদি আপনি চান যে হ্যাঁ আমার বেসিক প্ল্যান হচ্ছে $5, আপনাকে আমি 100টা কিওয়ার্ড দেবো, আপনি 10টা দেন হচ্ছে ব্রডমেস কিওয়ার্ড, আর 20টা দেন বাইং কিওয়ার্ড, আবার দেন হচ্ছে 20টা দেন নন কমার্শিয়াল কিওয়ার্ড। এইভাবে আপনি সবগুলো মিক্সড করে আলাদা আলাদা করে সাজায় দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? শিপুল বর্মন, হ্যালো হ্যালো, কথা বলতে হবে যে ভাই, দেখেন আপনি আনমিউট করতে পারবেন এখন, মোটামুটি ক্লিয়ার। বাট বিষয়টা হচ্ছে যদি আমাদের স্পেসিফিক বলে তাহলে জি, আপনাকে যদি স্পেসিফিক করে বলে দেয় তাহলে আপনি ওই ওই বিষয়গুলো দিয়ে দিবেন। আর যদি স্পেসিফিক করে না বলে দেয়, এই যে আজকে যতগুলো দেখলেন আপনারা, এর মধ্যে যতটুকু সম্ভব হয় সব দিবেন, ঠিক আছে? কারণ ভাই আপনি হচ্ছে বিগিনার, ঠিক আছে? ক্লায়েন্ট যদি 2টা জিনিস চায় আপনি 4টা দিবেন, কোয়ালিটি সার্ভিস দিবেন। ক্লায়েন্ট চেয়েছে 5টা, দিচ্ছেন 2টা, হবে না, ওই ক্লায়েন্ট কিন্তু টিকবে না, এটা ব্যাড রিভিউতে চলে যাবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা বিষয় এখান থেকে রিসার্চ করতে পারি, কন্টেন্টস ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। একজন বলেছেন এটা, মাহিদ আল মেবি প্রশ্ন করেছেন যে হচ্ছে রেফারেন্স ডোমেইন বা রেফারেন্স লিঙ্ক কি। এইটা আমি তখন উত্তর দেই না, কারণটা কি, এটা আমি আজকে স্লাইডে অ্যাড করেছি। দেখেন একটু জুম করি বিষয়টা। কন্টেন্ট ইন্টারনাল অর এক্সটার্নাল লিঙ্ক বা রেফারেন্স লিঙ্ক, এখানে আরেকটা শব্দ দেওয়া যেতে পারে, রেফারেন্স রেফার লিঙ্ক দিলাম এটা, অথবা দিতে পারেন এখানে ব্যাক লিঙ্ক। ব্যাক লিঙ্ক এটা কি জিনিস একটু ভালো করে বোঝেন। দেখেন, রেফারিং ডোমেইন আর সাম ওয়েবসাইটস, আগে বুঝি আমরা রেফারিং ডোমেইনটা কি। রেফারিং ডোমেইন আর সাম ওয়েবসাইটস ফ্রম হুইচ দ্য টার্গেট ওয়েবসাইট। ধরলাম এই রেসিপি নিয়ে কাজ করছে কি মেহেরুন জাভেদ, তার একটা ওয়েবসাইট কি আছে, মেহেরুন কিচেন। আর এইখানে আরেকজন রেসিপি নিয়ে কাজ করছে, ধরলাম হচ্ছে তার নাম xy.com, এইরকম কিছুটা নাম। উনিও রেসিপি নিয়ে কাজ করছে এবং মেহেরুন জাভেদ রেসিপি নিয়ে কাজ করছে। যে বিষয়টা এখানে হয়, রিলেটেড ওয়েবসাইট যদি একজন আরেকজনকে রেফার করে যে আপনি যদি এই সম্পর্কে আরও বেশি জানতে চান, এই যে তার ওয়েবসাইটে ঘুরে আসেন। তার মানে ধরুন আপনি উইকিপিডিয়ার কোনো একটা পোস্ট পড়ছেন বা কোনো একটা লেখা পড়ছেন, সেখানে দেখবেন যে অনেক তথ্য লেখা থাকে, অনেক লিঙ্ক দেওয়া থাকে। কোনো লিঙ্ক ওয়েবসাইটের ভিতরে থাকে, ক্লিক করলে ওয়েবসাইট থেকে বের হয় না, ওই সাইটে দেখা দেয়। আবার কোনো কোনো লিঙ্ক ওই সাইট থেকে বের হয়ে আরেকটা সাইটে চলে যায়, এটা আমরা দেখেছিলাম। এই যে আরেকটা সাইটে চলে গেল, যে সাইটে গেল ওই সাইটটা অ্যাকচুয়ালি একটা রেফারেন্স লিঙ্ক পেয়েছিল। দেখেন, ইফ এ ওয়েব পেজ হ্যাজ এ ব্যাক লিঙ্ক ফ্রম দ্য প্রথম আলো, ধরলাম প্রথম আলোতে মেহেরুন জাভেদের একটা রেসিপি নিয়ে লেখা প্রকাশ হয়েছে এবং সেইখানে তার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে যে meherunkichen.com। এটার মানে কি, যে meherunkichen.com প্রথম আলো থেকে একটা রেফার লিঙ্ক পেল, এবং প্রথম আলো হচ্ছে একটা রেফার ডোমেইন, যে যেই ডোমেইনটা মেহেরুন কিচেনকে কি করেছে, রেফার করেছে যে হ্যাঁ এই ওয়েবসাইটে গেলে কিচেন সম্পর্কে
আরো ভালো বুঝতে পারবেন, ভালো জানতে পারবেন। তো যখনই আপনারা মজবারে যখন দেখছেন যে কোনো একটা ওয়েবসাইট আসতেছে, যেমন আমরা যদি মজবারের দিকে চলে আসি, একটু খোঁজাখুঁজি করি। আচ্ছা, মজবারটাকে রিলোড দিয়ে ফেলি। এই যে ধরুন যে এইখানে আপনার হচ্ছে লেখা আছে যে রেফারেন্স ডোমেইন কত, এই যে দেখেন রেফারেন্স লিঙ্ক হচ্ছে কত, 11,031কে। মানে কতগুলো ডোমেইন এই পোস্ট থেকে রেফার হয়েছে, বা এই একটা ওয়েবসাইট থেকে রেফার করা আছে। যে আবার দেখেন এই যে রেফারেন্স ডোমেইন প্রায় 1700 ডোমেইন থেকে এই ওয়েবসাইটটা রেফার পেয়েছে। তার মানে এই ওয়েবসাইট সম্পর্কে 1700টা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে আলোচনা হয়েছে। বুঝতে পেরেছেন মাহিন আলম? জি স্যার। আবার দেখেন এইখানে দেখেন 7,500 মানে 7.56K, প্রায় 7,500 ওয়েবসাইটে এই ওয়েবসাইট কিনে কথাবার্তা হয়েছে। এখন তারা ইচ্ছাতেই করুক অথবা এই ওয়েবসাইটের মালিক নিজে কোনো বুদ্ধি করে করাই দিক, যাতে গুগল বুঝতে পারলো যে হ্যাঁ এই যে 75 চিপ পাম্পকিন রেসিপিস এই ওয়েবসাইটটা যাদের, বা এই ওয়েবসাইটটা এতগুলো ডোমেইন থেকে তাকে রেফার করা হয়েছে ভালো, যার কারণে কি সে কিন্তু র্যাঙ্কে আসে। দেখেন নাম্বার কত, 2 চলে আসছে। এতগুলো লিঙ্ক রেফার করার কারণে 2 নম্বরে চলে আসছে। ঠিক আছে। আবার দেখেন এই ওয়েবসাইট থেকে কিন্তু কি এদের রেফারেন্স ডোমেইন বেশি, লিঙ্ক বেশি, তাও কিন্তু এইটা নাম্বার 2তে আছে ও 3তে আছে। কেন? এদের কন্টেন্টের মধ্যে আবার পার্থক্য আছে, কন্টেন্টের মধ্যে পার্থক্য আছে। দেখেন ডিএপি দেখেন সব কিছুই কম, কম থাকার কারণে কি হয়েছে, ওরা কিন্তু উপরে আছে। কেন উপরে আছে? এটা আবার কন্টেন্টের মধ্যে অনেক তফাৎ থাকে। বুঝতে পেরেছেন বিষয়টা? আবার এই যে কয়েক মিলিয়ন ডোমেইন আছে এদের, ফুড ওয়াইন, এই হচ্ছে বিষয় আর কি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি একই কন্টেন্টের ভিতরে ওই একই ওয়েবসাইটে আরেকটা লিঙ্ক দেওয়া। আমি যদি এই সাইটের মধ্যে প্রবেশ করি, এমন কোনো লিঙ্ক যদি আমি পাই যে লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইট থেকে বের হতে হচ্ছে না, দেখি কোনো লিঙ্ক আছে কিনা। এই যে দেখেন এইখানে একটা মাউসটা নিলে আমার কি হ্যান্ড চিহ্ন আসতেছে, আমি ক্লিক করলাম, এটা কিন্তু কি হলো, ওই সাইট থেকে বের হয়ে আসলো। দ্যাট মিনস এটা কিন্তু ইন্টারনাল লিঙ্ক না, এটা এক্সটার্নাল লিঙ্ক ছিল। আচ্ছা, আমি আরটাতে আসি, দেখি এদের ওয়েবসাইটে কোনো কিছু আছে কিনা। সি দিস পোস্ট, ক্লিক করলাম এখানে। এবার দেখেন আমি ক্লিক করার পরে কি হয়েছে, এই সাইট থেকে কিন্তু বের হয়ে যায় না, এই সাইটের ভিতরে আরেকটা পোস্টে আমার নিয়ে আসছে। এটা ছিল অ্যাকচুয়ালি ইন্টারনাল লিঙ্ক, মানে আন্তঃসম্পর্কিত একই ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক। আর এটা ছিল কি এক্সটার্নাল লিঙ্ক। আমি ক্লিক করলাম এই ওয়েবসাইটে, চলে আসলো কোথায়, এই ওয়েবসাইটে। এবং কি হলো, এই ওয়েবসাইট একটা ডোমেইন থেকে রেফার পাইল। কোন ডোমেইন থেকে রেফারটা পেল? এই যে এই ডোমেইন থেকে সে রেফারটা পেল। তার রেফার ডোমেইন ছিল তার, এবং সে একটা রেফার লিঙ্কও পেল। অ্যাকচুয়ালি বিষয়টা মনে হয় একটু হলেও ক্লিয়ার হতে পেরেছেন। ঠিক বলছি নাকি আরো ঘাপলা আছে কোনটা? ভাই রেফার ডোমেন আর রেফার লিংক যদি আবার একটু বলতেন। রেফার মানে কি? কারো কথা বলা। আপনি যদি ধরুন আপনার কাছে কোনো ছেলে এসে বলছে ভাই আমাকে এই কাজটা শেখান, আপনি বলছেন যে এই কাজটা আমি ভালো পারি না, যে তুমি হচ্ছে কুদ্দুসের কাছে যাও। এই কুদ্দুসকে আপনি রেফার করলেন, বুঝতে পারছেন? তো এইরকম আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটকে যদি অন্য কেউ যদি রেফার করে যে আসলে এই ওয়েবসাইটে যান আপনারা, দ্যাট মিনস আপনি একটা রেফার লিঙ্ক পেলেন এবং একটা রেফার ডোমেইন পেলেন। ডোমেইন মানে কি? ওয়েবসাইটের নাম। আপনার নাম কি? দীপরাজ। আপনার নাম যদি দীপরাজ.com হয়, বা আপনার সাইটের নাম যদি দীপরাজ.com হয়, এইটাকে বলি রেফার ডোমেইন। আপনি যদি কাউকে যদি রেফার করেন তাহলে বলবো এটা দীপরাজ.com ডোমেইন থেকে রেফার পেয়েছে, এই কুদ্দুসের ডোমেইনটা। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, আমরা
আজকে আর বেশি কিছু দেখবো না, মোটামুটি শেষের দিকে আমাদের কিওয়ার্ড ডেনসিটি একটা শব্দ আছে এবং কন্টেন্ট লেন্থ, এই বিষয়টা একটু আপনারা দেখেন। কন্টেন্ট লেন্থ দেখার জন্য এই কন্টেন্টটা কত বড় দেখেন তো, এই কন্টেন্টটা কত বড় সেটা আপনি কয়েকভাবে চেক করতে পারেন। আমি কিন্তু বলেছিলাম যে গুগলে কন্টেন্ট লেখার জন্য যারা ব্যবসা করছেন বা যারা নিজেরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তারা কিন্তু মিনিমাম 300টা শব্দ দিয়ে কন্টেন্ট লিখতে হবে, 300 শব্দের নিচে কন্টেন্ট লিখবেন না। আপনি এটা কি দুইভাবে করতে পারেন, সবগুলোকে কপি করতে পারেন। আপনি এতটুকু কপি করে আপনি কোনো ওয়ার্ড ফাইলে নিতে পারেন। ধরুন এটা একটা ওয়ার্ড ডক ফাইল, এইখানে আপনাকে দেখাচ্ছে যে হচ্ছে একবার দেখেন, এই নিচে দেখেন, আমার মাউসটা দেখেন, একটু খেয়াল করবেন বাম দিক দিয়ে নিচের দিকে 462টা ওয়ার্ড আছে, এখানে 462টা শব্দ আছে। তার মানে আপনি যদি এই কন্টেন্টের থেকে যদি ভালো কন্টেন্ট লিখতে চান নিশ্চয়ই কী করতে হবে, আপনাকে ভালো শব্দ লিখে দিতে হবে এবং বেশি বেশি ওয়ার্ড লিখতে হবে। এটাকে আবার সহজে রিসার্চ করার আরেকটা পদ্ধতি আছে, ওয়ার্ড কাউন্টার নামে একটা টুলস পাওয়া যায়। ওয়ার্ড কাউন্টার এক্সটেনশন, জাস্ট সার্চ করেন, সার্চ করে এটাকে আপনি আপনার ব্রাউজারের মধ্যে অ্যাড করে রেখে দেন। অ্যাড করে রাখলেন, ওকে, অ্যাড হয়ে গেল। আমরা একটু পিন করে রেখে দিই, পিন করলে যেটা হবে সহজে খুঁজে পাবো আর কি। ওয়ার্ড কাউন্টার প্লাস, দেখি আমরা একটু এই সাইটে চলে আসি, একটাকে রিলোড দিলাম। রিলোড দিয়ে আমি যদি এটাকে কন্ট্রোল এ দিয়ে অথবা অন্য কোনোভাবে যদি কপি করি, আচ্ছা দেখি একটু কপি করে ফেলি, এটাকে কপি করলাম। কপি করে জাস্ট আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন কি লেখা আছে, ওয়ার্ড কাউন্টার প্লাস, ক্লিক করেন, দেখেন তো কি লেখা আছে এখানে, ওয়ার্ড কাউন্ট 510টা, মোট অক্ষর আছে কয়টা, 3087টা। এভারেজ ওয়ার্ড লেন্থ কত, মানে মোটামুটি গড়ে শব্দগুলোর লেন্থ কত, 4.87। লংগেস্ট ওয়ার্ড লেন্থ কত, 14টা অক্ষর দিয়ে একটা ওয়ার্ড এখানে আছে। তো এটা কিন্তু মোটামুটি একটা কন্টেন্টকে রিসার্চ করা আমরা শিখবো, কিন্তু আমরা যখন ওয়ান পেজ এসিওতে যাব আমরা এই বিষয়গুলো মোটামুটিভাবে শিখে ফেলব। তো এই ছোটো ছোটো কাজগুলো যদি কতক্ষণ, আপনি 1 মিনিট সময় লাগবে না, কিন্তু এটা করতে 1 মিনিট সময় কিন্তু আমার লাগলো না, আপনারও লাগবে না। তো ক্লায়েন্টকে যদি আপনি এগুলো প্রোভাইড করতে পারেন একটু কষ্ট করে সময় নিয়ে, আমি খুশি হবে। ঠিক আছে, আচ্ছা আমরা 10 মিনিটের মতো ক্লাস নেব আর কি। দেখেন এইখানে কন্টেন্ট রিসার্চের বা কিওয়ার্ড রিসার্চের কিছু মেইন জিনিস থাকে। এই মেইন জিনিসটা কি, এই 4টা বিষয় হচ্ছে একদমই মেইন জিনিস। একটা হচ্ছে ভলিউম, সার্চ ভলিউম, আরেকটা হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট বলতে সিপিসি বোঝায়, সিপিসি বা পিপিসি যেটা বলেন। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক আর পিপিসি হচ্ছে পে পার ক্লিক। ঠিক আছে, কস্ট পার ক্লিক মানে কত করে কোম্পানি খরচ করবে, আর পে পার ক্লিক মানে যার ওয়েবসাইটে ওটা একটা দেখাবে বা বিজ্ঞাপন দেখাবে তাকে গুগল কত করে পে করবে। পে পার ক্লিক আর কস্ট পার ক্লিক, এই দুটো একটু ডিফারেন্স আর কি। আরটা হচ্ছে কম্পিটিশন, সেটা কিওয়ার্ড ডিফিকাল্টি অথবা এসডি হইতে পারে, তারপরে পিডিও হইতে পারে, পেইড ডিফিকাল্টি। আচ্ছা, তো এই 4টা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, মোটামুটি যদি ভলিউম, কনভার্সন রেট, কম্পিটিশন আর রিলেভেন্স কিওয়ার্ড, আপনি কিন্তু অযথা অন্য কোনো কিওয়ার্ড দিবেন না। এই 4টা বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইন পিলার আর কি। হ্যাঁ, আর তারপরে আপনাকে আসতে হবে কোথায়, কিওয়ার্ড রিসার্চটা। এই যে আপনারা আজকে যে অ্যাসাইনমেন্টটা করেছেন, এইটার অ্যাকচুয়ালি একটা সহজ প্রসেস আছে। অনেকেই কমেন্ট বক্সে জমা দিয়েছেন এবং আমাদের অফিস থেকে এটা সংগ্রহ করা হচ্ছে, এই শিটগুলো ডাউনলোড করা হচ্ছে। দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ একটা প্রসেস থাকে। প্রথম প্রসেস কি, ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস। কোন কোন কিওয়ার্ডগুলো আপনাকে দেওয়া হয়েছে বা আপনার টপিক কি সেটা নিয়ে গুগল থেকে সার্চ করলেন, রিলেটেড সার্চ নিলেন, বিভিন্ন জায়গা থেকে সার্চ করে নিলেন। নেওয়ার পরে আপনাকে কয়েকটা স্ট্যাটিস্টিক রাখতে হবে এক্সেল শিটের মধ্যে। কয়টা জিনিস, 1 নম্বর হচ্ছে ভলিউম রাখতে হবে। হয়তো আপনি সবগুলোর সার্চ ভলিউম পান নাই, নো প্রবলেম, সবগুলোর সার্চ ভলিউম তো নেওয়াই লাগবে এমন কোনো বিষয় না। আপনি যদি ওই গুগল
কিওয়ার্ড তুলে যান, 2-3 হাজার কিওয়ার্ডের সার্চ ভলিউম এমনিতেই পাবেন। কনভার্সন রেট লাগবে। এই কটা আপনি কি করলেন, এক্সেল শিটে কলাম আকারে সাজালেন যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা আমার ভলিউম, এটা সিপিসি, তারপরে এখানে আছে কম্পিটিশন, তারপরে নিচে লিখলেন কি আপনি যে রিলেভেন্ট সার্চ, অ্যানালাইজ কিওয়ার্ড। এই সবগুলো যখন আপনি এক্সেল শিটে সাজা নিলেন, এবার আপনি কিওয়ার্ডটাকে রিসার্চ করে ফেলেন, রিসার্চ করে কপি করে এক্সেল শিটে বসাই দেন। তারপরে গ্রুপ পটেনশিয়াল বাই ইন্টেন্ট, গ্রুপ করেন যে এটা হচ্ছে নন কমার্শিয়াল, এটা হচ্ছে কমার্শিয়াল, তারপরে এটা হচ্ছে ব্রড ম্যাচ, এটা হচ্ছে জেনেরিক। এই যে ছোট্ট একটা স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করেন, আমি মনে করি কিওয়ার্ড রিসার্চ করতে খুব বেশি বেগ পেতে হবে না আপনাদের, ঠিক আছে? এই প্রসেসটা আপনারা কিন্তু ফলো করবেন সবাই। অনেকে দেখা যায় যে কোথা থেকে শুরু করব বা কীভাবে শুরু করব, এই চিন্তা করতে 30 মিনিট চলে যায়। একটা শিট সাজায় রেখে দিবেন, যেটা হবে আপনার টেমপ্লেট। যতবার জীবনে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই শিটটাকে আপনি কি করবেন, বাছাই করবেন। ওই শিটটাকে জাস্ট কপি করে নিয়ে আপনি ফাঁকা করে দিয়ে তৈরি করে ফেলবেন। যেমন আমি যদি এই এক্সেল শিটটাকে যদি আমি এখন সব কিছু ধরলাম সাজায় বসে নিয়েছি, আমি যদি সবগুলো কন্টেন্টকে যদি মুছে দিই, মুছে দিয়ে যদি আমি এইটাকে যদি সেভ করে রেখে দিই, ধরলাম আমি এটাকে সবগুলোকে ব্যাক স্পেসে বা ডিলিট করে দিলাম, মনে করলাম ডিলিট করে দিলাম, দেখেন তো আমার কিন্তু একটা ফরম্যাট কিন্তু রেডি হয়ে আছে, ফরম্যাট কিন্তু রেডি। যতবার ক্লায়েন্ট আমাকে কাজ দেবে, আমি জাস্ট এই একটা শিট ইউজ করে এই কাজগুলো কিন্তু করতে পারবো, ঠিক আছে? এখন ক্লায়েন্ট আপনাকে কোন কোন পার্টগুলো করতে দিল, বা আপনি কোন কোন পার্টগুলো তাকে দিবেন সার্ভিস দিয়ে, সেই কলামগুলো আপনি ইউজ করবেন, বাকি কলামগুলো হাইড করে রেখে দিবেন, হয়ে গেল। তাহলে গ্রুপটা করাটাও কিন্তু কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ যিনি কন্টেন্ট লিখবে তার কন্টেন্ট লিখতে সুবিধা হবে। তাহলে আপনাদের জন্য একটা পরামর্শ হচ্ছে এইরকম যে আপনারা যখন দেখছেন এই কিওয়ার্ড রিসার্চ করা এত কঠিন, বা আমি তো খুব বেশি কিছু খুঁজে পাচ্ছি না, মাত্র 10 থেকে 15টা কিওয়ার্ড রিসার্চ খুঁজতেই তো আমার সারাটা দিন যাবে, বা এত ঝামেলা, একটু কষ্ট করবেন যে যেই কিওয়ার্ডের র্যাঙ্কে নিয়ে আসা যত কঠিন। আপনি যদি ব্লগ লেখেন, নিজে ব্যবসা করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, যে আরিফ ভাই তো শিখাই দিচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আমি জাস্ট 7 দিন কিওয়ার্ডগুলোকে রিসার্চ করলাম, একটা ব্লগ লিখে ফেললাম, আর লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করে ফেললাম, এটা কখনোই সম্ভব নয়। যেটাতে আপনার কষ্ট বেশি হবে, ওই কিওয়ার্ড থেকে ইনকাম করার যে পসিবিলিটি, এটা অনেক বেশি। কারণ কষ্ট হওয়া মানে কি, যে আপনার কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিশন বেশি মানে কি, ওই টপিকটার ওই কিওয়ার্ডগুলোর ভ্যালু অনেক বেশি, মানুষজন সার্চ করে অনেক বেশি বেশি। যেই কিওয়ার্ডে র্যাঙ্ক করা যত কঠিন, ওই কিওয়ার্ড থেকে বেশি ইনকাম করার চান্স থাকে তত বেশি। তার মানে হচ্ছে র্যাঙ্কে যদি আপনি সহজ নিতে চান, সহজ র্যাঙ্কিং রিস্ক কম, ইনকামটা কম। আবার কঠিন র্যাঙ্কিং রিস্ক বেশি, ইনকাম বেশি। রিস্ক বেশি বলতে কীরকম, যে আপনি 2 মাস 3 মাসের মধ্যে দেখা গেলো যে র্যাঙ্কে আসলো না, তখন কিন্তু এটা কি আপনার খাটুনিটা বৃথা যাওয়ার চান্স আছে। তো একটু রিস্ক বেশি নিতে হবে। তো যদি বেশি রিস্ক নেন আপনার নিজের ব্যবসার জন্য, তাহলে কিন্তু মোটামুটি আপনি ভালো পরিমাণের সেলস জেনারেট করতে পারেন। এটা যদি আপনার নিজেরা যদি কিছু করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেহেতু আমার ক্লাস আছে ডেডিকেটলি অ্যাফিলিয়েট মার্কেটিংকে উদ্দেশ্য করে, তখন বিষয়গুলো আমরা আরও ভালোভাবে দেখব। এখন দেখেন এখানে একটা কথা লেখা আছে, যেটা হচ্ছে উইন্ডি পিয়ারসনের লেখা। তিনি বলেছেন গুগল অনলি লাভস ইউ, গুগল তখনই আপনাকে ভালোবাসবে when everyone else love you first, যখন আপনাকে সবাই ভালোবাসবে। তার মানে আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক বাড়বে, গুগল তখন কি করবে, এমনিতে আপনাকে কি করে র্যাঙ্কে 1-এ দিবে। তো এই ট্রাফিকটা কয়েকভাবে আপনি বাড়াতে পারেন। নাম্বার 1 হচ্ছে এসইও করে, 2 নাম্বার হচ্ছে প্রমোশন করে। ইউটিউবে প্রমোশন হতে পারে, ফেসবুকে প্রমোশন হতে পারে, পিন্টারেস্টে হতে পারে, যে কোনোভাবে প্রমোশন করে বাড়াইতে পারেন। গুগলে অ্যাড দিয়ে প্রমোশন করে ভিজিটর বাড়াইতে পারেন। তো যখনই আপনি ভিজিটরগুলো বাড়ছে, গুগল আপনাকে এমনিতেই র্যাঙ্কে দিয়ে আসবে। এই যে ভিজিটর বাড়ার জন্য আপনাকে এত কষ্টগুলো করতে হবে। আর এই জন্য ক্লায়েন্টরা কি করে, দিনের পর দিন হাজার হাজার টাকা পয়সা খরচ করে আপনার মতো আমার মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে নিয়ে কি করে এই কাজগুলো করায় নেয়। তো এই হচ্ছে আজকের ক্লাসের সামারি। খুব বেশি কিছু ছিল না, জাস্ট কিংবা রিসার্চে যে জেনুইন যে মেথডগুলি বা কীভাবে শুরু করবেন, কোত্থেকে শুরু করবেন, এই বিষয়গুলো ছিল। আমরা মোটামুটি কিওয়ার্ড রিসার্চের বেসিক টু
ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স কিছু কিছু বিষয় আমরা শিখে ফেলেছি। অ্যাডভান্স বিষয়ের মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলো এই মুহূর্তে আসলে দেখানো পসিবল না, মাথা সব গুলিয়ে যাবে। যতটুকু শিখেছেন এতটুকু যদি আপনারা শিখতে পারেন, ভালো রকম যদি করতে পারেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এই কিওয়ার্ড রিসার্চের কাজ করে আপনি শেষ করতে পারবেন না যদি কাজ পেতে থাকেন তাহলে, ঠিক আছে। আর বাকিটুকু আপনাদের ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে। আমি যে কয়টা টুলস দেখিয়েছি, আপনি যদি এই কটার মধ্যে যদি বসে থাকেন আপনার দ্বারা ভালো করা সম্ভব হবে না। আমি দেখিয়েছি 4-5টা টুলস, আপনি 10টা টুলস খুঁজে বের করতে হবে আপনাকে। এই হচ্ছে বিষয়, এবং প্রতিনিয়ত রিসার্চ করে যেতে হবে। তাহলে আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো বিষয় দেখেছি। একটু সামারাইজ করে ফেলি, আজকের পরে হয়তো আমরা আলাদা একটা টপিকে আমরা মুভ করবো আর কি। নেক্সট ক্লাসে অন্য টপিকে কথা হবে। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আমি দু একজনের কাছ থেকে শুনতে পারি কি যে আপনারা অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ বা এসইও সম্পর্কে যদি আমাকে শর্টকাটে কিছু বলতে পারতেন 5 মিনিট। কেউ কি বলবেন একটু প্লিজ? এই যে কিওয়ার্ড রিসার্চ, এসইও, এই বিষয়গুলো সম্পর্কে আপনার এখন পর্যন্ত কীরকম ধারণা জন্ম নিয়েছে ভিতরে, বা আপনার মধ্যে কীরকম কনফিডেন্স আছে, বা আপনি কতটুকু বুঝতে পেরেছেন, একটা সামারি যদি করতে পারতেন আমি খুশি হতাম। হ্যান্ড রেজ করেছেন রাহিদুল ইসলাম। আমি বলবো? জি, আপনি বলতে পারেন। সবাই একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। হ্যাঁ, বলেন। আমরা যে কোনো ব্লগ লেখার ক্ষেত্রে বা ওয়েব কন্টেন্ট লেখার ক্ষেত্রে অথবা কপি রাইটিং লেখার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আমি একটা ব্লগ লিখলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে ট্রাফিক অর্থাৎ সচেতন পাবলিক বা পিপল যেটা লিখে সার্চ করে এটা সঙ্গে ম্যাচ না করে তাহলে আমার ওই ব্লগটা আসবে না, সার্ভে আসবে না। তো সেক্ষেত্রে অর্থাৎ পিপল বা ভিজিটর যে যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ড গুলো ধরে, অর্থাৎ সেই কিওয়ার্ড গুলো আবার আরেকটু অ্যানালাইজ করতে হবে যে মানে একেবারে কি বেশি ডিফিকাল্টি আছে কিনা, যে এসইও ডিফিকাল্টি, ডোমেন অথরিটি, পেইড অথরিটি এগুলো একেবারেই বেশি কিনা। যেগুলো এজেন্সি বা যেগুলো বড় বড় কোম্পানি কাজ করে থাকে তারা দীর্ঘদিন ধরে 4000-5000 ব্যাকলিং নিয়ে বা এসইও তাদের অনেক বড় মানে অনেক ভালো এসইও করে, অনেক র্যাঙ্কিং এ আছে, তাদের সঙ্গে তো আমি বিট করে পারবো না। তাহলে কি করে একটু মাঝারি মানের কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে কিওয়ার্ডটা রিসার্চ করে সেই অনুপাতে যদি আমি কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড প্রমিনেন্স এগুলো ঠিক রেখে এবং এসইও এর সবগুলো পার্ট, ইমেজ, কলটার ট্যাগ, কি ফ্রেজ, কি ইন্ট্রোডাকশন, সবকিছু ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক সবকিছু যখন ম্যাচ করে বা মেটা ডেসক্রিপশন ভালো করে দিয়ে টাইটেলটা সেটা হবে র্যাঙ্কিং আসার মতো টাইটেল, অর্থাৎ আমরা কিন্তু আমরা মনে হয় একটা অন্য ওয়েতে চলে যাচ্ছে, ডাইভার্ট হচ্ছি। জাস্ট আমার এই ওই কিওয়ার্ডের সাপেক্ষে বাকিগুলো, হ্যাঁ, আমার এই শীটগুলো আপনি একটু ফলো করেন, জাস্ট সামারি করতে পারেন। এসইও কেন আমরা করি? লেজার টার্গেটেড ট্রাফিক পাওয়ার জন্য, অনেক বেশি কনভার্সন রেট হয় এই জন্য, এবং ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেশি থাকে। তারপরে আমরা ক্লাসে শিখতে পেরেছি যে কীভাবে আমরা সার্চ যে পেজটা আসে গুগলের, এই পেজে কী কী টপিক থাকে এইগুলো আপনারা জেনেছেন, এবং এই পেজকেও কাস্টমাইজেশন করে নেওয়া যায় সেটা আপনারা শিখেছেন। এবং এই সার্চ পেজটা খুব গুরুত্বপূর্ণ যারা এসইও করবে তাদের জন্য। আবার এসইওর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে হচ্ছে গুগল বট বা ক্রলার বা robot.txt। তারপরে আমরা অনেকগুলো সার্চ ইঞ্জিন সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। তারপরে কিছু কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা জেনেছি যেগুলো র্যাঙ্কে আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এইরকম আরও অসংখ্য র্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলো সবগুলো গুগল ডিসক্লোজ করে নেয়। তারপরে কিছু কমন শব্দ আছে, ওয়েব পেজ, লিঙ্ক, ব্যাকলিঙ্ক, ইনবাউন্ড, আউটবাউন্ড, কন্টেন্ট, ভিজিটর, কিওয়ার্ড, সার্চ টার্ম। তারপরে এসইও আবার কয়েকটা স্টেপ আছে, কিওয়ার্ড সিলেকশন করা, কন্টেন্ট লেখা, অন পেজ অপটিমাইজেশন করা, অফ পেজ অপটিমাইজেশন করা, আপনি যেটা বলছিলেন। তারপরে কেন আমরা এসইও কেন করি? ক্লায়েন্টের জব পাওয়ার জন্য করি, তারপরে আমাদের নিজের বিজনেস করার জন্য করি, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের জন্য করি, যদি কেউ অ্যামাজনে অ্যাফিলিয়েট করতে চায় সেটা সে করতে পারে, সিপিএ মার্কেটিং সে করতে পারে, আরও অনেক কাজকর্ম আছে। তারপরে কিওয়ার্ড নামে একটা বিশাল বড় টপিক আছে আমাদের। এই কিওয়ার্ড রিসার্চগুলো
কিওয়ার্ড সম্পর্কে আমরা জেনেছি। তারপরে প্রথমে আমাদের টপিক খুঁজতে হয়, টপিক না খুঁজে আমি কিওয়ার্ড খুঁজতে যাব না। টপিকটা কি, প্যাশনটা কি, এটা আমাকে খুঁজে বের করতে হবে। দেন তারপরে ওইটার উপরে আমার কি করতে হবে, কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার সময় আমি কয়েক ধরনের কিওয়ার্ড খুঁজে বের করতে পারি, নন কমার্শিয়াল, কমার্শিয়াল, তারপরে হচ্ছে জেনেরিক, ব্রড ম্যাচ, তারপরে লং টেইল কিওয়ার্ড বা শর্ট টেইল কিওয়ার্ড। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে আমরা এই লং টেইল, ব্রড ম্যাচ, তারপরে ইনফরমেটিভ, এইগুলোকে রিসার্চ করার সময় আমরা কিছু সাফিক্স প্রেফিক্স ব্যবহার করতে পারি, হাউ, হোয়াট, হোয়েন, তারপরে আবার বেস্ট, প্ল্যান্স, প্রাইসিং, কল, ভিজিট, বাই, কুপনস, ডিসকাউন্ট, এই শব্দগুলো দিয়ে সার্চ করলে প্রতিটা সার্চে 50-60টা করে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন বা আমরা সবাই পেয়ে যাব। তারপরে ক্লায়েন্টের আসলে কোন ধরনের কিওয়ার্ডগুলো লাগে, হয় তার ব্লগের জন্য তথ্যবহুল কোনো কিওয়ার্ড লাগবে, অথবা তার ইনফরমেটিভ ছাড়াও বাইং কিওয়ার্ড লাগতে পারে, সেটা আমরা জানি। আমাদের কিছু টুলস প্রয়োজন হয় কিওয়ার্ড রিসার্চের জন্য, ভিপিএন প্রয়োজন হতে পারে, আমাদের বিভিন্ন এক্সটেনশন প্রয়োজন হতে পারে। বিভিন্ন এক্সটেনশনের কাজ বিভিন্ন রকমের, কোনোটা দিয়ে আমরা শুধু কিওয়ার্ড বের করতে পারি, তারপর কোনোটা দিয়ে আমরা শুধু সিপিসি বের করতে পারি, কোনোটা দিয়ে কেডি এবং এসডি বের করতে পারি, আবার কোনোটা দিয়ে কি করতে পারি, এই যে কম্পিউটার লিঙ্ক কয়টা, ব্যাকলিঙ্ক থেকে পেয়েছে, কোন পেজটা র্যাঙ্কে আছে, এগুলো বের করতে পারি। তারপরে আমরা কিওয়ার্ডের অনেক কটা টুলস আছে, যেগুলো পেইড টুলস, আমরা অনেকগুলো ফ্রিতে ব্যবহার করতে পারি, সেগুলো শিখে ফেলেছেন। তারপরে বেশ কিছু মোটামুটি ডিপ বিষয় শিখেছেন, যেমন এলএসআই, এটা মোটামুটি ডিপ একটা বিষয় ছিল, কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগবে। তারপরে হচ্ছে কোন কিওয়ার্ডগুলো ভালো, কত থেকে কত থাকলে কিওয়ার্ডগুলো নেওয়া সম্ভব বা ভালো কিওয়ার্ড ব্যবসার জন্য বা নিজের ওয়েবসাইটের জন্য, 500 থেকে 10,000 সার্চ ভলিউম, কম্পারিশন যেগুলো 40-এর কম, পিএইচ যেগুলো 40-এর কম, এবং আর্টিকেল লেন্থ একটু বেশি হতে হবে। তারপরে এই যে শব্দ আমরা জেনেছি যে সিপিসি কি, কেডি কি, এসডি কি। তারপরে হচ্ছে আমরা মোটামুটি যারা কম্পিউটার, তাদেরকে খুবই অল্প করে হলেও রিসার্চ করে ফেলতে পারে যে আমার এই কম্পিউটারের হচ্ছে ডিএ এতগুলো, পিএ এতগুলো, তারা র্যাঙ্কে আসছে এই ওয়েবসাইটের কারণে, তাদের ভিজিটর এতগুলো, এগুলো খুবই অল্প পরিসর রিসার্চ করে নিতে পারি। তারপরে আমরা হচ্ছে কন্টেন্ট রিসার্চের জন্য মাস্ট যেই টপিকগুলো প্রয়োজন আর কি, সরি কিওয়ার্ড রিসার্চের জন্য 4টা বিষয় মাস্ট লাগবে, ওইগুলো আমরা জেনে ফেললাম। তারপরে একটা মোটামুটি একটা টেমপ্লেট প্রসেস আমরা তৈরি করতে ফেললাম যে হ্যাঁ আমরা শুরুতে কি করব, আমরা কিওয়ার্ডের আইডিয়াগুলো খুঁজে বের করব, তারপরে হচ্ছে আমরা 4টা কলাম তৈরি করে নেব, এবার কিওয়ার্ডগুলোকে সার্চ করে ফেলবো, সার্চ করার পরে সেগুলোকে আমরা গ্রুপ গ্রুপ করে আলাদা করব। এটা হচ্ছে আমাদের এই যে 3-4টা ক্লাস হলো আজকে, মেবি এসইওর কত নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস মনে হয় এসইওর। এই 4টা ক্লাসের সামারাইজ কিন্তু এই কিওয়ার্ড রিসার্চ। এইটা যদি আমরা ভালো করে শিখতে পারি, নেক্সট যেই ক্লাসগুলো হবে এসইওর অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, যেগুলোর কাজ অ্যাকচুয়ালি লাইফ টাইম থাকে এবং অনেক বেশি অ্যামাউন্টের হয়। কিওয়ার্ড রিসার্চ আপনি $10 $5 করতে পারেন, অন পেজ এসইওর দাম একটু বাড়ে, অফ পেজ এসইওর দাম একটু বাড়ে কমে। তার মানে কি ওইগুলো ডিমান্ড আরও বেশি। যে কিওয়ার্ডগুলো যখন আপনি রিসার্চ করে নিচ্ছেন, এইগুলো নিয়ে আপনি কী করবেন, এইগুলো নিয়ে আমরা অন পেজ এসইও করব, ঠিক আছে? তো নেক্সট ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবেন। যদি নেক্সট ক্লাসগুলো মিস করেন, এই কাজগুলো করে কিন্তু কোনো খুব একটা বেশি যে ফল পাবেন এমন কিন্তু বলবেন না, ঠিক আছে? তো এইগুলোকে অ্যাপ্লাই করার জন্য আমরা নেক্সট যে বিষয়গুলো শিখবো, যে কীভাবে আমাদের এই রিসার্চ করা কিওয়ার্ডগুলো কাজে লাগে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে অ্যাসাইনমেন্ট কি দেখবেন না আজকে? আচ্ছা, অ্যাসাইনমেন্টগুলি আমাদের অফিসের হার্ড কপিতে ডাউনলোড করা হচ্ছে, এইগুলো দেখার পরে আমি একদিন রিভিউ করে দিব, ঠিক আছে? আপনাদের সবার সাথে এসে ক্লাসেই রিভিউ করবো যে কার অ্যাসাইনমেন্ট কেমন হলো। আর এখনও যারা অ্যাসাইনমেন্ট দেন নাই, তারা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেবেন, কারণ সবগুলো অ্যাসাইনমেন্ট জমা না থাকলে সুপার ক্লাবে যাওয়া পসিবল না। আর সুপার ক্লাবে যেহেতু আমরা ইন্টারেস্টিং কিছু বিষয় শিখবো, এই জন্য আমি এক্সপেক্ট করবো সবাই আপনারা সুপার ক্লাবে আসবেন অ্যাডভান্স কিছু বিষয় শেখার জন্য। যদি কারো একটাও অ্যাসাইনমেন্ট যদি বাকি থাকে, তিনি কিন্তু সুপার ক্লাবে আসতে পারবেন না, এবং আমরা তো একটা মিনিমাম মার্ক ফিক্সড করে রেখে দিব আর কি। তো আমি এক্সপেক্ট করব সবাই সময় মতো অ্যাসাইনমেন্টগুলো করবেন, ভুল হোক নো প্রবলেম, কিন্তু টাইম মতো দিয়ে দেবেন। আচ্ছা, সুপার ক্লাবে যেতে তো অ্যাটেন্ডেন্স মাস্ট বি থাকতে হবে আপনার, মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, এবং অ্যাসাইনমেন্ট থাকতে হবে সবগুলো, এবং ওই লেভেলের মার্কস আপনাকে পেতে হবে। আজকের জন্য মার্ক
কাটা যাবে কিনা, অবশ্যই যাবে, কারণ আজকে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, ডেডলাইন ছিল, এবং এটার জন্য আজকের পরে যারা জমা দেবে তাদের জন্য 10 মার্ক কাটা যাবে, এরপরে যারা জমা দেবে তাদের জন্য 20 মার্ক কাটা যাবে, তারপরে দিলে 30 মার্ক কাটা যাবে। এইভাবে কিন্তু সর্বোচ্চ 30 মার্ক পর্যন্ত কাটার পরে আপনার অ্যাসাইনমেন্টের মার্ক আর কাটা হবে না। তারপরে যদি আপনার অ্যাসাইনমেন্ট ভালো থাকে, ঠিকঠাক থাকে, ওই 30 মার্ক বাদ দিয়ে কাউন্ট করা হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো আজকের সুপার ক্লাব কবে আছে? সুপার ক্লাব হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং এর 3 মাস লার্নিং এর পরে 1 মাস। এইটা সম্পর্কে আমরা ফেসবুক গ্রুপে আরো কিছু পোস্ট করে দেব, আপনার নজর রাখবেন।